অ্যাবসেন্স অফ সাইক্লিন তারা কিভাবে ইনঅ্যাক্টিভটা কেন থাকে বা কিভাবে ইনঅ্যাক্টিভ থাকে। ফিগারটা একটু দেখো, এই যে বা লাস্ট ইন্টটা এটাকে বলা হচ্ছে টি লুপ। ওকে, এটাকে বলা হচ্ছে টি লুপ। এখানে সামহাউ কোথাও একটা এটিপি অ্যাড আছে, ঠিক আছে, এই লুপটার কোথাও এটিপি অ্যাড আছে। এই লুপটা হলো যখন ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, সিডিকে গুলো যখন ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, ওদের এই যে রিজিয়নটা এটা হলো টাইটলি প্যাকড থাকে। বাট এখানেই যেহেতু এটিপিটা অ্যাড আছে, ওরা যখন অ্যাক্টিভিটি শো করবে, দ্যাট মিন্স ওরা যখন আরেকজনকে ফসফোরাইলাইজ করবে, কাইনেজ এনজাইমের কাজ কি, ফসফেট গ্রুপ অ্যাড করা, ওরা হলো এই এটিপিটাকে ইউজ করার কথা। বাট এই জায়গাটা যেহেতু টাইটলি প্যাকড, এই যে দেখছো এখানে পেঁচানো গুচানো আছে, সো ওরা অনেক কমফোর্টেবলি বা ইজি ভাবে এই এটিপিটাকে ইউজ করতে পারে না, দ্যাটস ওয়াই এরা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। এখন এদের অ্যাক্টিভ করার জন্য যখন আমার সাইক্লিন আসবে, সাইক্লিন এসে কোথায় বাইন্ড করবে, site is blocked by in the active site blocked থাকে। The binding of cyclin causes the T loop to move out of the active site, resulting in the partial activation of CDK2. কমপ্লেক্স এই জিনিসটা এখন পার্শিয়ালি অ্যাক্টিভ। ফুললি অ্যাক্টিভ হওয়ার জন্য কি হবে দেখো, টি লুপ ডক্টরের কাছে যেতে পারবে।
CDK activity can be suppressed by both inhibitory phosphorylation and inhibitory protein. তোমাদেরকে যখন আমি পজিটিভ রেগুলেটর নেগেটিভ রেগুলেটর পড়াচ্ছিলাম মনে পড়ে এই জিনিসগুলো, যে ইনহিবিটরি প্রোটিনস পড়িয়েছি, আবার হলো ওই যে একটা ইঙ্ক ফ্যামিলি পড়িয়েছি আর একটা সিপিআই ফ্যামিলি পড়েছি, মনে আছে? নেগেটিভ রেগুলেটর মধ্যে, হ্যাঁ। তো একটা ইঙ্ক ফ্যামিলির যেসব আছে ওদের দিয়ে একবার ডিঅ্যাক্টিভেশন হবে, আর সিপিআই ফ্যামিলির যারা আছে তাদের দিয়ে একবার ডিঅ্যাক্টিভেশন হবে। সো আমরা দুইটাই দেখবো। ইঙ্ক ফ্যামিলি যারা, তারা হলো তোমার ইনহিবিটরি ফসফেট, মানে অ্যাকচুয়ালি ওরাও একটা এনজাইম, ফসফোকাইনেজ এনজাইম, যাদের দ্বারা এই জিনিসগুলো ইনঅ্যাক্টিভ হবে। কিভাবে হবে? এটা কিন্তু আমার অ্যাক্টিভ কমপ্লেক্স, এই যেটা আমার সাইক্লিন, এটা আমার সিডিকে, এই যে ওর হলো অ্যাক্টিভেটিং ফসফেট, দ্যাট মিন্স ওই যে থ্রিওনিনের মধ্যে যে ফসফোরাইলেশনটা হয়েছিল সেটা। সো এটা হলো এখন একটা অ্যাক্টিভ কমপ্লেক্স, এটাকে আমরা ইনঅ্যাক্টিভ করব। কিভাবে ইনঅ্যাক্টিভ করব? দেখো কে এসেছে, উই1 কাইনেজ এসেছে। উই1 কাইনেজ এসে কি করবে, ওর এই জায়গাটাতে দুইটা ফসফেট গ্রুপ অ্যাড করবে। দুইটা ফসফেট গ্রুপ অ্যাড করলে ও হলো টোটালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এখানে দেখো সুবিধার্থে একটা ফসফেট দেখানো হয়েছে, তোমরা যদি চাও দুইটা ফসফেট দেখাতে পাশাপাশি দুইটা দেখাই দিলে হবে, আর কেউ যদি একটা দেখাতে চাও তাও সমস্যা নেই, দুইটা দেখানো বেটার, ঠিক আছে? The activities of the active cyclin CTK complex is turned off when the kinase Wi1 phosphorylates to closely spaced sites above the active site. এটা আমার active site ছিল, এই যে এটা আমার active site, এটার উপরে দুইটা ফসফেট গ্রুপ অ্যাড করছে। Removal of this phosphate by the phosphatase CDC25 results in the activation of the cyclin CTK complex. মানে একে যদি ইনঅ্যাক্টিভ কমপ্লেক্সটাকে যদি আমি আবার অ্যাক্টিভ করতে চাই, তখন হলো একটা ফসফেটেজ এসে যদি ওদেরকে এই ফসফেট গ্রুপগুলো রিমুভ করে দেয়, তখন সে আবার অ্যাক্টিভ কমপ্লেক্সে কনভার্ট হয়ে যাবে। ক্লিয়ার সবাই? ম্যাম বলো। ম্যাম দুইটা ফসফেট গ্রুপ থাকলে ইনঅ্যাক্টিভ হবে, আর একটা ফসফেট গ্রুপ যদি থাকে তাহলে অ্যাক্টিভ থাকবে। না, এই যে একটা তো আগের থেকেই আছে ওর, এই যে এখানে একটা অ্যাড করলাম না আগেই, হ্যাঁ তখনও অ্যাক্টিভ। ওটা তো অ্যাক্টিভ করার জন্য এটা তারপরে বানাইলাম। যখন আবার আরেকটা ফসফেট হ্যাঁ, গ্রুপ অ্যাড এটা হচ্ছে, কিন্তু শোনো এটা টোটালি অ্যাক্টিভ, এই কমপ্লেক্সটা টোটালি অ্যাক্টিভ। এখন কি মাঝে মাঝে আমার কি নেগেটিভ রেগুলেশন যখন দরকার, যখন ওই যে চেক পয়েন্ট গুলোতে ঝামেলা ধরা পড়বে, আমার সেল সাইকেল কি হল্ট করতে হবে না? জি ম্যাম। সেল সাইকেল হল্ট করার জন্য কাকে স্টপ করতে হবে? সাইক্লিন সিডিকে কেই তো স্টপ করতে হবে, কজ ওরা তো পজিটিভ রেগুলেটর, ওরা সেল সাইকেল প্রোগ্রেশনের জন্য দায়ী। এখন সেল সাইকেলকে যদি আমি স্টপ করতে চাই, হল্ট করতে চাই, বা সামহাও বাধা দিতে চাই চেক পয়েন্ট গুলোকে, কাদেরকে আমি স্টপ করব? যারা প্রোগ্রেসের জন্য দায়ী তাদেরকে ওকে স্টপ করতে হবে, তাই না? এখন স্টপ করার মেকানিজম দেখতেছি দুই টাইপের, একটা হলো ইঙ্ক ফ্যামিলি করবে, আরেকটা হলো প্রোটিনস ফ্যামিলি করবে। তো ইঙ্ক ফ্যামিলির কাজ কি? তারা হলো নেগেটিভ রেগুলেশনের জন্য ফসফেট গ্রুপ অ্যাড করবে। উই1 কাইনেস হলো এই অ্যাক্টিভ সাইটের উপরের একটা সাইটে দুইটা ফসফেট গ্রুপ অ্যাড করে, এটা হলো জাস্ট উই1 কাইনেস। এখন আরো ইঙ্ক ফ্যামিলির যারা আছে তারা অন্যরকম ভাবেও ফসফেট অ্যাড করতে পারে, একটা করতে পারে, তিনটা করতে পারে, এবং বিভিন্ন জায়গায় করতে পারে। আমি জাস্ট এক্সাম্পলের জন্য উই1 কাইনেসটা দেখাচ্ছি। ক্লিয়ার সবাই এবার? আর এখন যদি বলো যে ম্যাডাম সাপোজ সেল সাইকেলে একটা ঝামেলা ছিল, একটা প্রোটিন ফর্ম ছিল, সো আমি ওকে হল্ট করে দিচ্ছি। হল্ট করে কোথায় দিছি? ওই যে G2S এর মাঝখানে একটা আছে না ট্রানজিশন, G1S বা G2S যে চেক পয়েন্ট, ওইখানে অফ করে দিছি। অফ করে আমি সেল সাইকেলকে টাইম দিছি যে তুমি তোমার এই প্রোটিনটাকে আরো বেশি ট্রান্সক্রিপশন করো, আরো প্রোটিনের অ্যামাউন্ট বাড়াও। সো উই1 কাইনেজ ওরে অফ করে দিল, এই কমপ্লেক্সটাকে অফ করে দিল, সেল সাইকেলটাকে স্টপ করলো। এখন সেল তার সময় নিয়ে প্রোটিনের অ্যামাউন্ট বেড়েছে, এখন কি তার প্রোগ্রেশনের জন্য যেতে হবে, তাই না? আমি তো আমার প্রোটিন যতটুকু বাড়াইতে বলছি আমি বাড়াইছি, এখন আমাকে ছেড়ে দাও। তো ছেড়ে দেওয়ার জন্য দ্যাট মিন্স ওকে প্রোগ্রেস করার জন্য কাকে আবার দরকার হবে? এই ইনঅ্যাক্টিভ যেটা ছিল এটাকে আবার অ্যাক্টিভ করতে হবে না? সো ওকে অ্যাক্টিভ করার জন্য দ্যাট মিন্স উই1 কাইনেজের কাজটাকে একদম আবার উল্টো করে দেয়, ইনভার্ট করার জন্য কি আসবে? CDC25 আসবে। এই যে দুইটা ফসফেট ইনঅ্যাক্টিভ ফসফেট অ্যাড করেছিল বা ইনহিবিটরি ফসফেট গ্রুপ অ্যাড করেছিল, এদেরকে রিমুভ করে দিবে। সো ও ওর আগের পজিশনে ফিরে যাবে, দ্যাট মিন্স ও আবার অ্যাক্টিভ হয়ে যাবে, সেল সাইকেলকে আবার প্রোগ্রেস করবে। বুঝেছো? ম্যাম ইনহিবিটরি ফসফেট যখন অ্যাড হচ্ছে তখন কি আগের যে অ্যাক্টিভেটেড ফসফেটটা ছিল ওটাও কি থাকতেছে? হ্যাঁ, এই যে ফিগারের মধ্যে দেখতেছো না আছে, এই যে এটা তো পজিশনও চেঞ্জ হয় নাই, থাকবে, অবভিয়াসলি থাকবে। কাইনেজের কাজ কি? ফসফেট অ্যাড করা। কাইনেজ কি চাইলে ওরে বাদ দিতে পারবে?
ওটা বাদ দেওয়ার জন্য তো আরেকটা এখানে আরেকটা ফসফেটেস আসতে হবে। ফসফেটেস কি এই রিঅ্যাকশনের মধ্যে আসছে? ফসফেটেস ছাড়া কি কখনোই ফসফেট গ্রুপ রিমুভ হবে? কখনোই না। এই যে নিচের দিকে আসছে সিডিসি নিচের 25। দিকে যেটা আসছে এটা তো আরেকটা রিঅ্যাকশন, দেখতেছো না? এখানে একটা রিঅ্যাকশন, এটা আরেকটা রিঅ্যাকশন। এটা এসে এটা কার জন্য আসছে? এই ইনহিবিটরি ফসফেট গ্রুপগুলোকে সরার জন্য। এবং দেখো এখান থেকে যখন এখানে আসছে কি হয়েছে, কোন ফসফেটটা গেছে? এদিক থেকে গেছে, তাই না? এটা কি গেছে নাকি? ফিগার থেকে তো বোঝা যায়। কি বাচ্চাদের মতো কোশ্চেন করে, ফোর্থ ইয়ারে উঠে এসব বাচ্চা টাইপের কোশ্চেন করলে হবে? সবাই কি ক্লিয়ার? আমি এই জিনিসটা একদম ক্লিয়ার, কাইনেজ আর ফসফেটেজ এটা বোঝানোর কিছুই নেই। বাট আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি যে হ্যাঁ, প্রোগ্রেশন কখন হল্ট করতে হবে, হল্ট থেকে আবার ছুটা যাওয়ার জন্য কি, জাস্ট আমি তোমাদের চাচ্ছি ইমাজিন ওয়েতে পড়ো যে হ্যাঁ আমার এখন মানে জাস্ট লিংক আপ করে, আমি যে আগে পড়ায় আসছি ওইটার সাথে এটা লিংকটা কোথায়, এভাবে পড়ো। যদি অ্যানালিটিক্যাল কোশ্চেন আসে যাতে তুমি অ্যান্সার করতে পারো। আমি অ্যানালিটিক্যাল কোশ্চেন করবো, দ্যাটস ওয়াই তোমাদেরকে এরকম লিংক আপ করে পড়াচ্ছি। সিচুয়েশন দিয়ে দিব, তোমার অ্যান্সার করতে হবে। এরকম স্লাইড থেকে এটা ধরে কোশ্চেন করবো না যাতে তোমরা স্লাইড দেখে খুঁজে খুঁজে অ্যান্সার করে দিবা। এজন্য এত বারবার করে বক 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 করে বোঝানোর চেষ্টা করি। বুঝতে কি পেরেছো যে সিচুয়েশনটা কখন এটা আসবে? রেসপন্স নাই, বুঝো নাই? না বুঝলে আবার বোঝাবো। ওইবার হচ্ছে যে অ্যাক্টিভ করার প্রয়োজন পড়তেছে তখন সিডিসি কখন আমার করতে হবে? তাই না? চেক পয়েন্ট কাজ কি? করে ঝামেলা পাইলে অফ, তাই না? তো যখন অফ করে স্টপ করে দিচ্ছে, এটা একটা কি নেগেটিভ রিঅ্যাকশনের কাজ না? হ্যাঁ, দ্যাট মিন্স উই ওয়ান কাইনেস বা এই নেগেটিভ রেগুলেটর গুলোর কাজ কি? চেক পয়েন্টে কোনো ঝামেলা ধরা পড়লে সেল সাইকেলকে স্টপ করে দেওয়া, তাই না? জি ম্যাম। ওকে, সো যদি এরকম টাইপের কোশ্চেন আসে যে আমি বললাম যে হ্যাঁ এই চেক পয়েন্টে একটা ঝামেলা ধরা পড়ছে, সো এখন তুমি সাইক্লিন সিটিকে বা সেল সাইকেল কি স্টপ করতে হলে তুমি কি করবা? কোশ্চেনটা এরকম টাইপের কোশ্চেন আসবে। সেল সাইকেলের এরকম একটা জাস্ট আমি বলে দিব যে এক্সাম্পল হিসাবে এরকম একটা ঝামেলা ধরা পড়ছে, সো এখন কি হবে, সেল সাইকেলের পরবর্তী কাজ কি হবে? তোমাদের অ্যান্সার হবে অবভিয়াসলি এই পয়েন্টে সেল সাইকেল স্টপ করতে হবে। দুইটা জিনিস মাথায় রাখতে হবে, ম্যাডাম কোন ঝামেলার কথা বলছে, বিকজ ঝামেলার উপরে ডিপেন্ড করে তোমাকে বের করতে হবে কোন চেক পয়েন্টে সেটা অফ হবে, বিকজ এক এক ঝামেলার জন্য কিন্তু এক এক জায়গায় অফ হয়। তো আমি কোন ঝামেলা বলছি সেটার উপরে, মানে কোন জিনিসটা, কোন মিস্টেকটা ধরা পড়েছে সেটার উপরে ডিপেন্ড করে তোমাকে বের করতে হবে কোন চেক পয়েন্ট। এটা চেক পয়েন্ট দেওয়ার পর বলতে হবে যে কোন নেগেটিভ রেগুলেটরটা আসবে, তারপর হলো তোমার অ্যান্সার করতে হবে যে হ্যাঁ যেহেতু ম্যাডাম এই ঝামেলা এখন যেহেতু সেল সাইকেলে এই ইরোরটা আছে, দ্যাটস ওয়াই সেল সাইকেলটা সাপোজ এম চেক পয়েন্টে স্টপ হয়ে যাবে। এখন এম চেক পয়েন্টে যে সাইক্লিন সিডিকে কমপ্লেক্স গুলো আছে তাদেরকে স্টপ করার জন্য এই ইনহিবিটরি বা নেগেটিভ রেগুলেটর আসবে, এসে ওকে স্টপ করে দিবে। স্টপ করার মেকানিজম এই যে এটা দেখাই দেবা, সাইক্লিন সিডিকে কমপ্লেক্স অ্যাক্টিভ ছিল, একটা নেগেটিভ রেগুলেটর নাম লিখবা, লিখে বলবা এটা স্টপ হয়ে গেছে। ম্যাম এটা কোন চেক পয়েন্টে হবে? এই যে উই ওয়ান কোন চেক পয়েন্টে কাজ করবে? উই ওয়ান কাইনেস কোন চেক পয়েন্টে কাজ করবে? জি ম্যাম। এটা টোটালি জাস্ট একটা নর্মাল সিচুয়েশনের জন্য দেখানো হয়েছে। মোস্ট প্রবাবলি সিডিকে 2, এখন তোমার খুঁজতে হবে যে কোন চেক পয়েন্ট গুলোতে সিডিকে 2 থাকে, বুঝেছো? জি ম্যাম। ম্যাম ম্যাম এখানে একটু বুঝায় দেন ম্যাম, যে আমি না ফসফেটের এটা বুঝতে পারি না যে ও যখন হচ্ছে যে উই কাইনেসটা ওখানে
ওদের সাথে বাইন্ড করবে তখন কি ও দুইটা ফসফেট গ্রুপ দিবে ওকে? ওকে দুইটা ফসফেট গ্রুপ দিবে। আর যখন হচ্ছে যে আবার হচ্ছে যে সিডিসি 25 যখন বাইন্ড করবে তখন কি দুইটা ফসফেট গ্রুপ আলাদা করে দিবে? হ্যাঁ, এই যে যে দুইটা ইউই1 অ্যাড করেছিল না, হ্যাঁ, ওই দুইটাকেই বাদ দিয়ে দিবে। বাদ দিয়ে দিবে। আগের যেটা মানে অ্যাক্টিভেটিং ফসফেট যেটা ওটা তো থেকে এটাকে কেউ ধরবেই না। হ্যাঁ, আচ্ছা ম্যাম বুঝতে পারছি। তো আমি যে কোশ্চেনের অ্যান্সারটা কি বুঝাইতে পেরেছি, মানে সিচুয়েশনটা কোশ্চেন কেমন থাকবে, জি কোশ্চেন ম্যাম। সিচুয়েশনটা, যে আমি একটা সাপোজ একটা ইররের কথা বলে দিব, তোমাদেরকে খুঁজে বের করতে হবে, যে হ্যাঁ খুঁজে বের করতে হবে না, যদি বুঝে বুঝে পড়ো তাহলে এমনি বুঝবা। অ্যান্সার অনেক ইজি হবে, শর্ট হবে, বাট মাথা খাটাইতে হবে, স্লাইড দেখে লেখা যাবে না, বুঝছো? ওকে ম্যাম। তো পড়াশোনা কইরো, ম্যাম ভাইবা না আমাদের মিডের মার্কগুলো আমরা এখনো পাইনি ম্যাম। মিডল মার্কস এখনো দেই নাই, কজ এখনো তোমরা আমাকে অনেক অ্যাডমিট দাও নাই। আচ্ছা সবাই অ্যাডমিট দেয় নাই কেন? তো অ্যাডমিট ছাড়া তো আমি মার্কস আপলোড করতে পারতেছি না। যারা অ্যাডমিট দেয় না তাদেরটা বাদ দিয়ে দেন, এতদিন হয়ে গেছে দেয় নাই কেন? আজকে এর কথা না। অ্যাডমিট ছাড়া দিলে কি হবে ঝামেলা, পরে হলো এগুলো সবাইকে রিকোয়েস্ট করবে, এই স্যারকে রিকোয়েস্ট করবে, হেডকে রিকোয়েস্ট করবে, ডিনকে রিকোয়েস্ট করবে, পরে আমার ঝামেলা বাড়বে, আমার দৌড়াদৌড়ি করে ইউএমএস এ গিয়ে আমার প্রোফাইল খোলানো লাগবে, আবার দেওয়া লাগবে। সো আমি দুইবার কাজ কেন করব? বুঝতে পেরেছো? তাদের এটা তো তাদের রেসপন্সিবিলিটি, তারা দিচ্ছে না কেন? ম্যাম কেউ টাকা ঝামেলাটা হলো না তোমাদের দিলেও ভার্সিটিতে ম্যাম স্টুডেন্টের কোনো রেসপন্সিবিলিটি নাই, অ্যাডমিনিস্ট্রেশনের কোনো রেসপন্সিবিলিটি নাই, সবকিছু এসে ঘাড়ে চাপে ফ্যাকাল্টিদের। আমি এটাই বুঝি না। মানে এটা একদম খুবই বাজে সিস্টেম। ম্যাম মিডের আগে তো সবাইকে অ্যাডমিট দিয়ে দিছে, যে কেউ অ্যাডমিট হচ্ছে যে উঠাইতে পারছে, টাকা দিক বা না দিক কি সবার জানি জন্য আমি ওপেন জানি না, করে যদি দিয়েছিল ম্যাম। এরকমই হয় তা কেন এখনো দেয় না? আচ্ছা নূর ইসলাম নামের একজন আছে, এ কি আছো ক্লাসে? নূর ইসলাম, নূর ইসলাম ক্লাসে আছো? থাকলে মনে হয় 38 না জানি কত তোমার রোল, অ্যাডমিটটা পাঠাই দিও, অ্যাডমিটটা পাঠাই দিও। যারা যারা অ্যাডমিট পাঠাও নাই সুন্দর করে নিজের খাতা চেক করে অ্যাডমিট পাঠাই দাও, আজকে খাতা জমা দেওয়া লাস্ট ডেট। যদি এরকম হয় যে তুমি ম্যাম আমাকে আমি অ্যাডমিটটা আমারটা ডাউনলোড করতে পারছিলাম না, পরে আমি বিধান স্যারের সাথে কথা বলছি, পরে আমার টাকা ম্যাম জমা দেওয়া হয় নাই, আমার অ্যাডভাইজিং সবই হচ্ছে, কিন্তু ওর টাকাটা দিয়ে দিব। স্যারের কাছে আমি সময় নিয়েছিলাম, স্যারে বলছে সবকিছু তো এটা এভাবে তো তোমাকে আমাকে জানানো উচিত ছিল না ম্যাডাম, আমি অ্যাডমিটটা দিতে পারি নাই, আমার মিডের খাতা অ্যাডমিটটা নাই। তো যেটাই হোক অ্যাডমিটটা আমাকে আজকের মধ্যে মেল করে দিবা, ক্লাসের পরপরই মেল করে দিবা, সবার অ্যাডমিট ক্লিয়ারেন্সটা দিয়ে দিব। তো পরে যদি এরকম হয়, যেহেতু আমি একটা ক্লাস আগে আজকের পর্যন্ত ওয়েট করছি, শোনো আমার কথা, সবাই শোনো, সবার উদ্দেশ্যে, যদি সামহাউ কেউ অ্যাডমিট এখনো মিস থাকে এবং আমি যদি তার নাম্বার জমা না দেই, পরে যদি এসে আমাকে ঘ্যান ঘ্যান করছো ম্যাডাম আমারটা হয় না, আমি মিটার মার্কস দেখতে পাচ্ছি না, একদম রুমে ডাকায় পিটাবো আমি। বুঝতে পারছো? এবার অ্যাডভাইজিং স্টুডেন্ট আমাকে জ্বালায়, আমার মাথা খারাপ করে দিছে। এখন যদি আমার কোর্সের স্টুডেন্টরা আমাকে জ্বালায়, সবগুলা রুমে ডেকে আইনা দাঁড়ায় সিরিয়াল করে পিটাবো। সবাই কথা বুঝেছো? না, যারা দেয় নাই তারাই বুঝতে হবে। শেয়ার অফ হয়ে গেল কেন? জিল্লুর রহমান পাঠাইছে, বাকিগুলো বাকি যারা আছে তারাও পাঠাই দিও, ঠিক আছে? ওকে, এখন আমরা পড়াশোনা আশা করতেছি ক্লাসের পর যারা যারা দাও না সবাই দিয়ে দিবা মার্ক, খাতা শেষ। এটা তো পড়াইলাম। এখন আরেক টাইপের রেগুলেশন দেখবো, নেগেটিভ রেগুলেশন আরেকটা দেখবো। এটা হলো, এটা কি একটা এনজাইম দিয়ে হয়েছিল ফসফেট গ্রুপ অ্যাড করার মাধ্যমে, এখন আমরা একটা দেখবো প্রোটিন দিয়ে। প্রোটিনের তো আর ফসফেট গ্রুপ অ্যাড করার ক্যাপাবিলিটি নাই, তাই না? তো সে কি করবে, সে কোনোভাবে অ্যাক্টিভ সাইটকে নষ্ট করে দিবে বা অ্যাক্টিভ সাইটকে ব্লক করে রাখবে, যেহেতু সে ওকে ইনঅ্যাক্টিভ করতে পারছে না। সামহাউ ফসফেট গ্রুপ অ্যাড করে ওকে ইনঅ্যাক্টিভ করার ক্ষমতা এইসব প্রোটিনসের নাই, যারা এনজাইম না। সো তাদের কাজ কি, এই অ্যাক্টিভ সাইট যেটা আছে সেটাকে ব্লক করে দেওয়া, ঠিক আছে? তো কিভাবে করবে দেখো, এটা হলো একটা প্রোটিন P27, এটা হলো একটা সিপিআই ফ্যামিলির নেগেটিভ রেগুলেটর, ওকে? সে তার কাজ কি, সে কি করবে, অ্যাক্টিভ সাইক্লিন সিটিকে যে কমপ্লেক্স আছে তাকে সুন্দর করে জড়ায় ধরে বসে থাকবে, একদম ওয়ার্প করে ফেলবে। তো একদম র্যাপ বা ওয়ার্প যদি করে কি হয়, ওর যে এই পোর্শনটা আছে না, এই যে এই নিচের এই পোর্শনটা, এটা অ্যাক্টিভ সাইটের মধ্যে ঢুকে বসে থাকবে। সো আলটিমেটলি সে যদি অ্যাক্টিভ সাইটকে ডিস্টার্ব করে, আমার এই কমপ্লেক্সটা কি তার যে সাবস্ট্রেট তাকে এন্টার করাতে পারবে? অবভিয়াসলি পারবে না। যেহেতু অ্যাক্টিভ সাইট এন্টার যদি না করাতে পারে, এই যে ফসফেট গ্রুপটা আছে সেটাকে কোনোভাবে তার অ্যাকশন শো করতে পারবে সাবস্ট্রেটের প্রতি? অবভিয়াসলি না। সো এটার কাজ হলো একদম ইজি, সে কি করবে, জড়ায় ধরে বসে থাকবে, শেষ। দেখো এখানে লেখা আছে
The 27 binds to both cyclin and CDK in the complex, distorting the active site of the CDK. এই যে CDK active site-টাকে distort করে দিয়েছে। It also insert into the ATP binding site, further inhibiting the enzyme activity. ATP binding site এর মধ্যে এন্টার করে দেয়। Ultimately that means কি, সে হলো ও যেই অ্যাক্টিভিটিটা আছে বা অ্যাক্টিভ সাইটটা আছে সেটাকে একদম পুরোপুরি ব্লক করে রাখা, ওর অ্যাক্টিভিটিটাকে স্টপ করে দেওয়া। ক্লিয়ার সবাই? এটা বেশি সোজা হ্যাঁ সোজা ম্যাম। না? এখন এটাও কিন্তু একটা সিচুয়েশন, এটাও কিন্তু একটা সিচুয়েশন যে হ্যাঁ সেল সাইকেলের কোনো একটা চেক পয়েন্টে ঝামেলা ধরা পড়েছে, সেলকে স্টপ করতে হবে, যখন ওই চেক পয়েন্টে অ্যাকচুয়ালি ইঙ্ক ফ্যামিলি কাজ না করে সিপিআই ফ্যামিলি কাজ করে। আমি বলে দিলাম সিপিআই ফ্যামিলি কাজ করে, তো তোমাদের তখন প্রসেস কোনটা দেখাতে হবে? এটা দেখাতে হবে, বুঝেছো? ম্যাম উই ওয়ান কি ইন ফ্যামিলি ছিল তো? হ্যাঁ ওই ওয়ান ইঙ্ক ফ্যামিলি, এতক্ষণ ধরে বলতেছি এটা ইঙ্ক ফ্যামিলি সিপিআই ফ্যামিলি, এখন দেখছো এগুলা এগুলো নিয়ে যাবো আমি। সিপিআই ফ্যামিলি মানে কি প্রোটিন, সিপিআই ওই কি ম্যাম বুঝতে প্রোটিন পারছি। সামথিং, সি দিয়ে প্রোটিন কি কি জানি আছে ভুলে গেছি, আর ইঙ্ক দিয়ে জানি কি ফসফোরাইলেশন ইনহিবিটর এনজাইম হ্যান, আমি ইলাবোরেশনটা ভুলে গেছি, মাই মিস্টেক, তোমরা দরকার হলে গুগল একটু দেখে নিও বা আগের স্লাইডে থাকতে পারে। সো এই শীটটা এই পর্যন্তই, আর পড়াবো না, জাস্ট প্রথম দুইটা পেজ, প্রথম দুইটা পেজে 4টা টপিক আছে, 3টা আমি পড়াই দিয়েছি আর একটা হ্যান ত্যান বর্ণনা আছে, এটা বাসায় পড়ে নিবা। ওকে, ক্লিয়ার সবাই? জি ম্যাম। ঠিক আছে, গুড। এখন আমরা আজকে আরেকটা নতুন চ্যাপ্টার শুরু করব। এটা হলো, এটা পড়াতে পড়াতে আমার মাথা খারাপ হয়ে যায়, আমারই মাথা খারাপ হয়ে যায়, তোমাদের কি হবে কে জানে। ম্যাম তাহলে থাক ম্যাম আমার। না না না, থাকা যাবে না, সময় আছে নাকি? সময় থাকলে নাইলে বলতাম থাক। আমি যে কত, বাদ দেওয়ার কথা বলতেছিলাম, ওটা বাদ দেওয়া যায় না? না বাদ দেওয়া যাবে না, এটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বাদ তো দেওয়াই যাবে না, বাদ দেওয়া গেলে রে ভাই আমি বাদতাম। তোমাদের মনে হয় কি তোমাদের বেশি পড়ালে তোমাদের কষ্ট, তোমাদের থেকে কষ্ট কিন্তু আমাদের ওদের বেশি। মাথা খারাপ হয়ে যাবে এই জন্য ম্যাম, আপনারই মাথা খারাপ হয়ে গেছে, আবার আমার আমাদের মাথা আমার মাথা খারাপ বিকজ আমি হলাম 2 দিন আগে বাসা চেঞ্জ করছি, বুঝছো? তো চিন্তা করো কি যাচ্ছে আমার উপর দিয়ে, এর জন্য মাথা আরো বেশি খারাপ হয়ে রয়েছে। এর মাঝখানে মিডের খাতা দেখো, জমা দাও, হ্যান না ত্যান না, আবার অ্যাডমিট নিয়ে জ্বালা যন্ত্রণা, শুধু তো তোমরা নাম, আরো তো বেঁচাচ্ছে। আচ্ছা, সেল সিগন্যালিং নাম শুনতেই তো বোঝা যাচ্ছে না জিনিসটা কেমন হবে বা কি পড়াতে চাচ্ছি, এই চ্যাপ্টারে কি কি থাকবে, কেউ আইডিয়া কোনো? যদি একটু ব্রেক নিতে চাও ব্রেক নিয়ে আসতে পারো, কোর্স একদম সুন্দর কনসেন্ট্রেশন দিয়ে, ফুল কনসেন্ট্রেশন দিয়ে ফাঁকা ব্রেন নিয়ে এই জিনিসগুলো বুঝতে হবে, একদম সব বুঝার, মুখস্থ করার কিচ্ছু নাই, যদি বুঝে থাকো মুখস্থ করার দরকারই নেই, আর একদম বেসিক জিনিস। বায়োকেমিস্ট্রি পড়তে হলে কেউ যদি মন থেকে চাও যে না আমি একটা অনার্স পাস করে বের হয়ে যাচ্ছি, আমার তো ইনডেপথ কিছু জিনিস নলেজ রাখা উচিত, তাইলে হলো এই জিনিসটা জানতেই হবে, এবং অনেক মজারও, ইন্টারেস্টিং। তো তোমরা যদি চাও যে ম্যাডাম আমাদেরকে 5-6 মিনিটের ব্রেক দেন, আমি ব্রেক দিতে রাজি ম্যাম আছি, শুরু করে দেই ম্যাম। আর যদি চাও না ম্যাডাম কনসেন্ট্রেশন দিতে পারবো তাহলে শুরু করে দেবো। সবাই কি বলো? শুরু করে দেই। ম্যাম শুরু করেন। ওকে ঠিক আছে। তো সেল সিগন্যালিং কথাটা, সিগন্যালিং মানে কি, সিগন্যাল দেওয়াটাকে বোঝাচ্ছে, সিগন্যাল আদান প্রদানটা, এবং এই সিগন্যাল আদান প্রদানটা কোথায় হবে? সেলের মাঝখানে হবে, এক সেল থেকে আরেক সেলে হতে পারে, বা সেলের ভিতরে নিজের সেলের ভিতরেও হতে পারে, বা একটা দূরের সেল থেকে আরেকটা দূরের ওদের তো আর মুখ নাই আমাদের মতো যে কথা বলে বুঝাবে। তোমাকে যদি আমি কোনো বুঝাতে চাই, তোমাকে আমি কি বলবো? আমাদের তো আল্লাহ তাআলা মুখ প্রদান করছে, আমরা কি কথা বলে তো সিগন্যাল দিব, তাই না? জিনিসটা এরকম, বা হাত পা ইশারার মাধ্যমেও বোঝাতে পারবো, বাট ওদের ক্ষেত্রে তো এই জিনিসগুলো নাই। তো ওরা একজন আরেকজনের সাথে কিভাবে কন্টাক্টটা করে, এই থ্রু সিগন্যালিং, একটা সিগন্যালিং এর মাধ্যমে বা অনেক টাইপের সিগন্যালিং এর মাধ্যমে সেল গুলো কন্টাক্ট করে থাকে। এখন বলতে পারো ম্যাডাম কন্টাক্ট করার কি দরকার, কন্টাক্ট কেন করবে না? সাপোজ তুমি তুমি দেখতেছো যে একদম 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 ইজিয়েস্ট এক্সাম্পল দিই, অনেক ধুলা, বাহিরে অনেক ধুলা, যেটা তোমার মুখে এসে পড়বে, তুমি সবার আগে কি করবা? চোখ বন্ধ করবা, রাইট? তুমি বুঝার আগেই কিন্তু তুমি চোখ বন্ধ করে ফেলবা।
তো এই জিনিসটা কি একটা সিগন্যালিং না? তুমি জিনিসটা দেখছো যে অনেক ধুলা এখন আমার চোখে আসতেছে, এই জিনিসটা কোথায় গেছে? ব্রেনের কাছে সিগন্যাল গেছে, ব্রেন ইনপুট দিছে যে চোখের পাতা অফ হবে। দ্যাটস ওয়াই তুমি কিছু বোঝার আগে তোমার চোখের পাতা অফ হয়েছে। বুঝতে পেরেছো? সাপোজ তোমাকে কেউ মারতে আসছে, সাবকনসিয়াসলি তোমার হাত উঠবে তোমার নিজেকে প্রোটেকশনের জন্য, বা তাকে স্টপ করার জন্য, বা তাকে মাইর দেওয়ার জন্য। ডিপেন্ড করে এক একজনের এক এক রকম। কেউ মাইর দেওয়ার জন্য উঠাবে, কেউ নিজেকে প্রোটেক্ট করার জন্য উঠাবে, কেউ আবার উল্টা দৌড় দিবে, তাই না? এক একটা কিন্তু এক এক রকম। সো এগুলোও কিন্তু কাইন্ড অফ সিগন্যালিং। দেন সাপোজ তুমি ব্যথা পাচ্ছ, তুমি একটা হাতে ব্যথা পাও, আরেকটা হাত দিয়ে কি তাকে ধরবা না? আমরা ব্যথা পেলে তো ইস হাত দিয়ে ধরে ফেলি না, এরকম কিছু। এগুলোও সিগন্যালিং। সো দেখো, এক হাতে ব্যথা পেয়েছো, আরেক হাতে সিগন্যাল এসেছে, এটা কি একটা দূরবর্তী সিগন্যালিং না? অবভিয়াসলি। তো এই জিনিসগুলোই আমরা পড়বো, যে কাছাকাছি কিভাবে সিগন্যালিং হচ্ছে, বা একটা সেল থেকে অনেক দূরে আরেকটা সেলে কিভাবে যাচ্ছে, সিগন্যালিংটা অ্যাকচুয়ালি কার থ্রোতে হচ্ছে, সবকিছুই দেখবো। আল্লাহ। মুড অফ সিগন্যালিং, দুই টাইপের মুড আছে। সিগন্যালিং এর দুই টাইপের মুড আছে, একটা হলো ডিরেক্ট সেল টু সেল কন্টাক্ট। সেল টু সেল কন্টাক্ট মানে একদম পাশাপাশি যেগুলো বলা হয় অ্যাডজাসেন্ট সেল গুলো যেগুলো, তাই সেল টু সেল কন্টাক্ট, একটা সেল আরেকটা সেলের সাথে কন্টাক্ট করতেছে। সো এটা তো জাস্ট পাশাপাশি না হলে কোনোভাবেই পসিবল না, সো এটা অ্যাডজাসেন্ট সেলগুলোর ক্ষেত্রে। আর আরেকটা হলো সিগন্যালিং বাই সিক্রেটেড মলিকুলস, যে কোন সেল কিছু কিছু মলিকিউল ক্রিয়েট করবে, তাদের দ্বারা সিগন্যালিংটা হবে। এটা হলো এক্সট্রা সেলুলার সিগন্যালিং, আর এটা হলো ইন্ট্রা সেলুলার সিগন্যালিং। তো এক্সট্রা সেলুলার সিগন্যালিং আবার তিন টাইপের, একটা অটোক্রাইন সিগন্যালিং, প্যারাক্রাইন সিগন্যালিং, এন্ডোক্রাইন সিগন্যালিং। অটোক্রাইন সিগন্যালিং যেটা, সেটা হলো সেলফ সেলে, মানে নিজের সেল থেকে একটা জিনিস সিক্রেট হবে, সেটা আবার ওই সেলটাকে সিগন্যাল দিবে, মানে আমি আমার সেলকে সিগন্যাল দিচ্ছি, কাইন্ড এরকম। একটা সেল নিজেই নিজেকে সিগন্যাল দিচ্ছে। আমি বললাম না সেলের ভিতর উপর থেকে নিচের দিকে এই টাইপের জিনিস। প্যারাকাইন সিগন্যালিং হলো লোকালাইজড সিগন্যালিং, লাইক একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে, লাইক প্রতিবেশী যে সেলগুলো আছে তাদের মধ্যে সিগন্যালিংটা হয় প্যারাকাইন। সে খাবার রান্না করছে, একটা বাটি দিয়ে তার প্রতিবেশীরা দিল, এরকম কিছু। একটা সেল সিগন্যালিং মলিকিউল কিছু সিক্রেট করছে, সে হলো আশেপাশের সেলগুলোকে সিগন্যাল প্রদান করবে। এন্ডোক্রাইন সিগন্যালিং হলো দূরবর্তী। সাপোজ তোমার ফুসফুসের সেল, দ্যাট মিন্স ফুসফুসের যে সেলগুলো আছে তারা কোনো সিক্রেটেড মলিকিউল, তারা কোনো মলিকিউল সিক্রেট করছে, এটা যা গিয়ে পৌঁছাবে ব্লাড স্ট্রিম বা লিম্ফেটিক স্ট্রিম, সামহাউ কোনো কিছু থ্রোতে সেই কিডনিতে গিয়ে পৌঁছিয়ে কিডনির যে নেফ্রন সেলগুলো আছে তাদেরকে সিগন্যাল দিবে। এটাকে বলা হচ্ছে এন্ডোক্রাইন সিগন্যালিং, যেটা তোমার কোনো সিস্টেমের মাধ্যমে, সিস্টেমেটিক সার্কুলেটরি কোনো সিস্টেমকে ইউজ করে দূরবর্তী কোনো জায়গায় যাবে, এটাকে বলা হয় এন্ডোক্রাইন সিগন্যালিং। চলো ডিরেক্ট সেল টু সেল কন্টাক্ট একটু দেখি। The cell adjacent to one another frequently communicate through the cell-cell contact. এই জিনিসটা কিভাবে হয়? এই জিনিসটা হওয়ার জন্য একটা জাংশন অ্যাড আছে, সেটা হলো গ্যাপ জাংশন। তোমরা কি এগুলো পড়ে আসছো? সেল সেল অ্যাডহেশন কিছু পড়ে আসছো? পড়ে আসছিলাম, গ্যাপ জাংশনের নাম শুনেছো? শুনছিলাম। হ্যাঁ, তো এই গ্যাপ কি হয়? গ্যাপ জাংশনের মাধ্যমে পাশাপাশি বা উপর নিচের সেলগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে না? জি ম্যাম। হ্যাঁ, এই গ্যাপ জাংশন দিয়ে এই ডিরেক্ট সেল টু সেল কন্টাক্ট হবে। সিগন্যালিং direct cell or cell matrix interaction plays a critical role in regulating the behavior of the cell in animal tissues. মানে আমাদের টিস্যুগুলোর ক্ষেত্রে এই ডিরেক্ট সেল টু সেল কন্টাক্টটা খুবই ইম্পর্টেন্ট। সো ডিরেক্ট সেল টু সেল কন্টাক্ট কিসের মধ্যে হতে পারে? সেল টু সেলও হতে পারে, সেল ম্যাট্রিক্সও হতে পারে। কিসের দ্বারা হবে? গ্যাপ জাংশনের মাধ্যমে হবে। এখন আসে এক্সট্রাসেলুলার সিগন্যালিং। Signaling molecule, that is ligand, is synthesized and released by the signaling cell. যে সেলটা সিনথেস করতেছে এবং রিলিজ করতেছে তাকে আমরা কি বলবো? কি সেল বলবো? সিগন্যালিং সেল। বলো। সিগন্যালিং সেল। এই টার্মগুলো যাতে মনে থাকে, ওকে? সিগন্যালিং সেল। সিগন্যালিং সেল। লিগ্যান্ড বাইন্ডস টু ইটস স্পেসিফিক, লিগ্যান্ড মানে ওই যে সিক্রেটের যে মলিকিউলটা, ওটাকে লিগ্যান্ড বলতেছে, মানে যে সিগন্যালটা ক্যারি করবে। লিগ্যান্ড বাইন্ডস টু ইটস স্পেসিফিক রিসেপ্টর অন এ টার্গেট সেল। সো আলটিমেটলি যে সেলে গিয়ে বাইন্ড করবে আমার লিগ্যান্ডটা, তাকে আমি কি বলবো? টার্গেট সেল। টার্গেট সেল। The ligand receptor interaction
লিগ্যান্ডটা যেখানে গিয়ে বাইন্ড করবে তাই বলবো টার্গেট রিসেপ্টর। সো লিগ্যান্ড বাইন্ড করার পর অ্যাকচুয়ালি একটা কমপ্লেক্স প্রডিউস হবে, তাই না? জি ম্যাম। লিগ্যান্ড রিসেপ্টর কমপ্লেক্স, এই যে লিগ্যান্ড রিসেপ্টর কমপ্লেক্স। সো লিগ্যান্ড রিসেপ্টরের যে ইন্টারঅ্যাকশনটা হবে সেটা কি করবে, ইন্ডিউস করবে একটা কনফর্মেশনাল অর শেপ চেঞ্জ ইন দ্য রিসেপ্টর। দ্যাট মিন্স লিগ্যান্ডটা রিসেপ্টরে বাইন্ড করে সেই রিসেপ্টরের স্ট্রাকচারে একটা চেঞ্জ আনবে, ঠিক আছে? জি ম্যাম। ওই রিসেপ্টরটা যখন চেঞ্জ হয়ে যাবে, রিসেপ্টরটা কার সাথে লাগানো ছিল, কোন সেলে লাগানো ছিল? টার্গেট সেলে। হুম, তখন এটা কি হবে, রিসেপ্টরটা দিস প্রডিউস এ স্পেসিফিক সেলুলার রেসপন্স দ্যাট ইজ এ চেঞ্জ ইন দ্য সেলুলার মেটাবলিজম ফাংশন অর ডেভেলপমেন্ট। এই চেঞ্জটা একটা স্পেসিফিক রেগুলেশন ক্যারি করবে। কি টাইপের হতে পারে, বা একটা সেলুলার রেসপন্স ক্যারি করবে, মানে ওর নিজস্ব সেল, দ্যাট মিন্স টার্গেট সেলে কি টাইপের চেঞ্জ হতে পারে, সেলুলার মেটাবলিজমে হতে পারে চেঞ্জ, ফাংশনে হতে পারে চেঞ্জ, অথবা তাদের ডেভেলপমেন্টে হতে পারে চেঞ্জ। ওকে, সো এটা হলো ওভারঅল এক্সট্রাসেলুলার সিগন্যালিং কিভাবে হচ্ছে। সিগন্যালিং সেল লিগ্যান্ডকে প্রডিউস করবে, রিলিজ করবে, লিগ্যান্ড গিয়ে টার্গেট সেলের রিসেপ্টরে বাইন্ড করবে, রিসেপ্টরের শেপ চেঞ্জ হবে, এই শেপ চেঞ্জের কারণে সেলের মধ্যে কিছু কিছু জিনিস চেঞ্জ হবে। কিছু কিছু জিনিস কি কি হতে পারে, সেলের মেটাবলিজম চেঞ্জ হতে পারে, সেলের ফাংশন চেঞ্জ হতে পারে, সেলের ডেভেলপমেন্টে চেঞ্জেস আসতে পারে। ক্লিয়ার সবাই? ওভারঅল ধারণা ক্লিয়ার হলে চলো আমরা এখন ক্লাসিফিকেশন গুলো দেখি। অটোক্রাইন সিগন্যালিং, some cell respond to signaling molecules that they themselves produce and this type of cell signaling is called autocrine signaling. দেখো অটোক্রাইন সিগন্যালিং কি করতেছে, যেহেতু এটা অটোক্রাইন সিগন্যালিং এর তারা কাজ করে, এই সেলটাকে বলা হয় অটোক্রাইন সেল। অটোক্রাইন সেল কি প্রডিউস করে, অটোক্রাইন প্রডিউস করে, এই যেগুলো লিগ্যান্ড, এই লিগ্যান্ড গুলোকে আমরা বলবো অটোক্রাইন। সেই লিগ্যান্ড গুলো প্রডিউস হয়ে কি যাবে, তার নিজের রিসেপ্টর আছে, তার নিজের সেলের রিসেপ্টরে গিয়ে বাইন্ড করবে, আলটিমেটলি নিচে সিগন্যালটা ট্রান্সমিট করবে, এটাকে বলবো আমরা অটোক্রাইন সেল। এগুলা কারা করে থাকে, সার্টেন টাইপ অফ ইমিউনো সেল আছে লাইক টি লিম্ফোসাইটস, ওরা করে থাকে। এখানে লেখা আছে, এই লেখাগুলো কিন্তু সব পড়বা, সব জায়গা থেকে এমসিকিউ আসবে, ফিল ইন দ্য গ্যাপস আসবে, ট্রু ফলস আসবে, এবং অনেক ঘুরে ঘুরে আসবে। সো পড়তেই হবে, বুঝে বুঝে পড়তে হবে। Paracrine signaling, a molecule released by one cell, that means the paracrine cell acts locally to affect the behavior of neighboring cell, মানে ও লোকাল ট্রান্সমিশন করবে। একটা মলিকিউল রিলিজড বাই দ্য ওয়ান সেল, দ্যাট মিন্স এই যে প্যারাক্রাইন সেল, প্যারাক্রাইন সেল কি লিগ্যান্ড প্রডিউস করবে, প্যারাক্রাইন প্রডিউস করবে, প্যারাক্রাইন গিয়ে কি করবে, নাইবরিং সেলকে, নাইবরিং সেলের রিসেপ্টরে গিয়ে বাইট করবে। আলটিমেটলি এই সেলুলার, এই সিগন্যালটা কোথায় ট্রান্সমিট হচ্ছে, নাইবরিং সেলের মধ্যে ট্রান্সমিট হচ্ছে। হলো এই যে নিয়ার বাই টার্গেট, এগুলা কি কি, এই প্যারাক্রাইন গুলার এক্সাম্পলও আছে, লাইক এই যে নিউরোট্রান্সমিটার হলো ওয়ান কাইন্ড প্যারাক্রাইন, ওয়ান কাইন্ড অফ প্যারাক্রাইন। গ্রোথ ফ্যাক্টর পাশাপাশি একটা সেল থেকে রিলিজ হয়, একদম পাশাপাশি একটু প্রতিবেশী সেলগুলোকে গিয়ে সিগন্যাল ট্রান্সমিশন করে। নিউরোট্রান্সমিটারও সেম, একটা নার্ভ সেলের থেকে রিলিজ হয়ে পাশাপাশি কোনো নার্ভ সেলকে গিয়ে সে নার্ভ সেলের রিসেপ্টরে গিয়ে বাইন্ড করে। এখন আসে এন্ডোক্রাইন সিগন্যালিং, এটা একটু ইন্টারেস্টিং এবং মজার। The signaling molecules of the endocrine signaling are called hormones. That means এন্ডোক্রাইনের অপোজিট আরেকটা সিনোনিম কি, হরমোন, বুঝেছো? এই যে সার্কুলেটিং হরমোন ব্র্যাকেটে লেখা আছে এন্ডোক্রাইন। সো যত টাইপের হরমোন আছে সবগুলাই এন্ডোক্রাইন। These are used carry through the bloodstream and act on the target cell distant from their site of the synthesis. That means ওরা একটা, যে সেল থেকে এখান থেকে ওরা কোথায় এন্টার করবে, ব্লাড স্ট্রিমে এন্টার করবে, দ্যাট মিন্স সার্কুলেটরি সিস্টেমে এন্টার করলো, এবং গিয়ে কোথায় কাজ করবে, একটা ডিস্টেন্ট সেলে গিয়ে কাজ করবে। কোন জায়গা থেকে ডিস্টেন্ট, যেখান থেকে সে সিনথেসাইজ হয়েছিল, দ্যাট মিন্স তার এন্ডোক্রাইন সেল থেকে অনেক দূরের একটা সেলে গিয়ে সে কাজ করবে। এই যে এর জন্য লেখা আছে ডিস্টেন্ট টার্গেট সেল। সে দেন বাইন্ড করবে, আলটিমেটলি কি করবে, এই সেলগুলোতে কিছু চেঞ্জেস আনবে, ঠিক আছে? আর আমরা সারা জীবন ছোটবেলা থেকে পড়ে আসছি না, হরমোন আর এনজাইমের কাজ কি, এনজাইম হলো লোকালি কাজ করে আর হরমোন হলো অনেক দূরবর্তী সেলে কাজ করে। সো এনজাইম ওয়ান কাইন্ড অফ কি, প্যারাক্রাইন, আর হরমোন ওয়ান কাইন্ড অফ না,
ট্রুলি কাইন্ড অফ এন্ডোক্রাইন। ঠিক আছে, ক্লিয়ার সবাই? জি ম্যাম। সবাই বুঝতেছো নাকি খালি? ম্যাম লাস্টের কথাটা শুনি নাই, কি যেন প্যারাকাইন, কি যেন এন্ডোক্রাইন? এনজাইম কিভাবে কাজ করে, লোকালি কাজ করে না। এনজাইম দেখবে যেই সাইটে প্রডিউস হচ্ছে সেই সাইটে এসে কাজ করতেছে, মানে ওই অবস্থানটাতেই। বাট হরমোন কিন্তু এটা না, একটা অর্গানে প্রডিউস হচ্ছে আরেকটা অর্গানে গিয়ে কাজ করতেছে। তাহলে এনজাইম হচ্ছে প্যারাকাইন আর হরমোন হচ্ছে এন্ডোক্রাইন। হুম, এখন আসো, এত সিগন্যালিং মিগন্যালিং সব করে ফেললাম, এখন আমরা দেখবো সিগন্যালিং মলিকিউলস গুলো অ্যাকচুয়ালি কি কি হতে পারে। যারা এই যে গিয়ে সিগন্যালটাকে ক্যারি করবে তারা কি জিনিস, তাদেরকে 6 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো লিপিড সলিউবল হরমোন, যারা লিপিডকে, দ্যাট মিনস আমাদের যে লিপিড যে ব্যারিয়ার আছে সেলের, এদেরকে ভেদ করে চলে যেতে পারবে যে হরমোনগুলো, এরা হলো একটা ক্লাস লিপিড সলিউবল হরমোনস। আরেকটা হলো নাইট্রিক অক্সাইড বিনা পেপটাইড হরমোন। পেপটাইড হরমোন কিন্তু আর সেলের ব্যারিয়ারকে ক্রস করতে পারে না। পেপটাইড হরমোন এন্ড গ্রোথ ফ্যাক্টরস, ওদেরকে এক ধাপে রাখা হয়েছে। আরেকটা লিকোসায়ানাইডস, আরেকটা প্লান্ট হরমোন। প্লান্ট হরমোন টোটালি এইসব হরমোন থেকে আলাদাভাবে কাজ করে, তাই ওদেরকে আলাদা ক্লাসে রাখা হয়েছে। 6 টাইপ অফ সিগন্যালিং মলিকিউলস হয়ে থাকে। এই 6 টাইপই হলো বিভিন্ন ভাবে, দ্যাট মিনস বিভিন্ন সিগন্যালিং মোডস এর মাধ্যমে কাজ করে থাকে, আইদার প্যারাক্রাইন সিগন্যালিং, অটোক্রাইন অথবা এন্ডোক্রাইন। এখন আমরা দেখব রিসেপ্টর। কি কি দেখলাম, সিগন্যালিং কি কি হতে পারে। দুই টাইপের সিগন্যালিং, একটা ইন্ট্রাসেলুলার আর একটা এক্সট্রাসেলুলার। এক্সট্রাসেলুলার আবার 3 টাইপের, অটোক্রাইন, প্যারাক্রাইন, এন্ডোক্রাইন সিগন্যালিং। তারপর কি দেখেছি, সিগন্যালিং মলিকিউলস গুলো দেখেছি, সেগুলো আবার 6 টাইপের হয়। সো একটা ধাপ অনুযায়ী আসতেছি। সিগন্যালিং মলিকিউল গিয়ে কার সাথে বাইন্ড করে, রিসেপ্টরের সাথে বাইন্ড করে। আমরা এখন দেখব রিসেপ্টর গুলো কয় টাইপের হয় বা রিসেপ্টর কিভাবে কিভাবে থাকে। রিসেপ্টর হয় 2 টাইপের, একটা সাইটোসোলিক বা নিউক্লিয়ার রিসেপ্টর। কথা শুনেই বোঝা যাচ্ছে কি সাইটোসোলিক মানে কি, কোথায় থাকবে বলো তো? সাইডে চলে থাকে। হ্যাঁ, আর আরেকটা কি নিউক্লিয়ার। নিউক্লিয়ার কোথায় থাকবে? নিউক্লিয়াসের ভিতরে। আলটিমেটলি এই দুইটার মাঝখানে একদম কমন জিনিস কি, দোনোজনই সেলের ভিতরে থাকবে, রাইট? সাইটোপ্লাজমে বা নিউক্লিয়াসে যেটাই থাক সেলের ভিতরে থাকবে। আরেক এজন্য একই ক্লাসে তাদেরকে রাখা হয়েছে। আরেকটা দেখো কি আছে, সেল সারফেস রিসেপ্টর। সেল সারফেস রিসেপ্টর, এটার নাম শুনে কোথায় মনে হচ্ছে, কোথায় থাকবে সেল সে? সারফেসে থাকবে, সেলের বাইরে। দ্যাট মিনস এটা সেলের বাইরে থাকবে। এই বাহিরে থাকবে না ভিতরে থাকবে, তার উপরে ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, একটা সাইটোসেলিক আর নিউক্লিয়ার, আর একটা হলো সেল সারফেস। তো সেল সারফেস রিসেপ্টর গুলো কিভাবে সিগন্যালটা পাস করে থাকে বা কিভাবে তারা, তাদের মেকানিজম গুলো কি কি, সেটা আমরা একটু ওভারঅল দেখবো। ডিটেলসে কি আরো দেখবো, এখন একটা ওভারঅল দেখি। এই যে দেখো, একই স্পিকারের মধ্যে দুইটা দেখানো হচ্ছে সুন্দর করে। এটা হলো আমার সেল সারফেস রিসেপ্টর, এখানে এসে এই লিগ্যান্ডটা বাইন্ড করছে। ওকে, এই লিগ্যান্ডটা বাইন্ড করছে। সো এটা কি টাইপের লিগ্যান্ড হতে পারে, যারা হলো লিপিড সলিউবল না তারাই এটাই হবে। যারা একমাত্র সেলের ব্যারিয়ারকে ক্রস করতে পারবে তারাই ভিতরে গিয়ে এইসব রিসেপ্টরকে ধরবে। বাট যারা সেলের ব্যারিয়ার ক্রস করতে পারবে না, তাদের তো কোনো এই সারফেসের রিসেপ্টরকে ধরা ছাড়া তাদের কোনো ওয়ে নাই, রাইট? তো যদি আমি বলি একটা পেপটাইড হরমোনের রিসেপ্টর কোথায় থাকবে, বলতে পারবো না যে ম্যাডাম সেলের উপরে থাকবে, দ্যাট মিন্স সেল সারফেসে থাকবে। হুম, বলতে পারবা না সবাই? ওকে, এরকম বুঝে বুঝে পড়তে হবে, ওই স্লাইড দেখে দেখে লেখার দিন শেষ। বুঝে বুঝে পড়ো, কোর্সটাই তো টোটাল বেসিক এবং কোর কোর্স। তো যদি আমি এরকম অ্যানালিটিক্যাল কোশ্চেন না করি তোমরা পড়বা না, আর না পড়ে এরকম এত ইজিলি বায়োকেমিস্ট্রি পাস করাও যাবে না, উচিত হবে না। ওকে, তো এখন একটা পেপটাইড হরমোন বা অ্যামাইড হরমোন অথবা আমার গ্রোথ ফ্যাক্টর এখানে এসে বাইন্ড করলো। বাইন্ড করলে কি হবে, কি বলেছিলাম, বাইন্ড করার পর কি হয় আলটিমেটলি? কমপ্লেক্স তৈরি হয়। হ্যাঁ, কমপ্লেক্স হওয়ার পর কমপ্লেক্সের ইন্টারেকশনের পরে তিনটা কি? চেঞ্জ হতে পারে,
দেন এই মেসেজটা আবার ক্যারি করবে। কে ক্যারি করতেছে? যে ক্যারি করতেছে তার নাম হলো সেকেন্ড মেসেঞ্জার। ফার্স্ট মেসেঞ্জার কে? লিগ্যান্ড। সেকেন্ড মেসেঞ্জার হলো এই ট্রান্সমিশনের চেঞ্জটি করবে। এরা কারা কারা হতে পারে? সিএমপি হতে পারে, সিজিএমপি হতে পারে, আরো অনেক টাইপের জিনিস আছে। আরো অনেক টাইপের ছোট ছোট প্রোটিন বা এনজাইমস হতে পারে, টাইরোসিন এনজাইম হতে পারে, অনেক টাইপের এনজাইমস আছে যারা সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করতে পারে। ওকে, তো এই সেকেন্ড মেসেঞ্জার গুলো আলটিমেটলি হলো সেলের যেখানে চেঞ্জ আসার দরকার সেখানে গিয়ে চেঞ্জেসটা আনবে। ক্লিয়ার সবার? এই সারফেস রিসেপ্টরের মেকানিজমটা ক্লিয়ার? জি ম্যাম। ওকে, এখন আসো সাইটোসোলিক বা আমাদের যে নিউক্লিয়ার রিসেপ্টর আছে তারা কিভাবে কাজ করে। এখানে যে রিসেপ্টর যে লিগ্যান্ডটা আসবে সে যেহেতু সাইটোসোলিক বা নিউক্লিয়ারে বাইন্ড করবে তার সে কি ইজিলি এই জিনিসটা পেনিট্রেট করে এন্টার করতে পারবে, তাই না? এখন যদি এখানে সাইটোসোলে থাকে সে সাইটোসোলেটার সাথে বাইন্ড করবে, দেন হলো সাইটোসোলের কোথাও গিয়ে চেঞ্জেস আনবে। বাট এখানে নিউক্লিয়ার এক্সাম্পলটা দেওয়া আছে। তো এটা কি করবে? সেলকে এন্টার করে দেন হলো নিউক্লিয়ার মেমব্রেনকেও পেনিট্রেট করে বা নিউক্লিয়ার মেমব্রেনের মাঝখানে যে গ্যাপ আছে সেদিক দিয়ে হলো নিউক্লিয়াসে এন্টার করবে। নিউক্লিয়াসে এন্টার করে ওর যে রিসেপ্টর আছে সেখানে বাইন্ড করবে, আলটিমেটলি রিসেপ্টরের শেপে চেঞ্জ করবে এবং রিসেপ্টরটা যেখানে গিয়ে অ্যাকচুয়ালি ডিএনএ যেখানে বা আরএনএ যেখানে চেঞ্জ আসার কথা সেখানে আনবে। তোমাদেরকে একটা মজার কথা বলি, এখানে যে রিসেপ্টর গুলো থাকে আলটিমেটলি নিউক্লিয়ার যত টাইপের রিসেপ্টর আছে সব টাইপই হলো ম্যাক্সিমাম গুলোই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের নাম শুনে আসছো না সবাই? ম্যাম, ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের কাজ কি? সে ট্রান্সক্রিপশনকে স্টার্ট করে, একটা জি। পার্টিকুলার জিনের ট্রান্সক্রিপশন স্টার্ট করে। সো ট্রান্সক্রিপশন ফ্যাক্টর কিন্তু নিউক্লিয়াসের মধ্যেই থাকে, বাট ওকে অ্যাক্টিভ করতে হয়, তাই না? ওকে অ্যাক্টিভ করতে হয়। সো যখন আমার কোনো একটা পার্টিকুলার জিনের অ্যাক্টিভেশন দরকার তখনই এই টাইপের লিগ্যান্ড গুলো আসবে ওই সেলের, এসে সেলকে ক্রস করবে, নিউক্লিয়াসকে ক্রস করবে, ক্রস করে ওই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটাকে অ্যাক্টিভেট করবে। আলটিমেটলি আমার স্পেসিফিক জিনের ট্রান্সক্রিপশন হবে, দ্যাট মিনস স্পেসিফিক প্রোটিন প্রোডিউস হবে। ঠিক আছে? সো এই স্পেসিফিক প্রোটিন প্রোডিউসের সিগন্যালটাই কিন্তু কে পাঠাইছে? অনেক দূরের বা কাছের এরকম একটা সেল কিভাবে পাঠাইছে? সে একটা লিগ্যান্ড প্রোডিউস করছে, তার নিজের একটা প্রোটিন প্রোডিউস করে ওই সেলে পাঠাইছে যে তুমি এই প্রোটিনটা প্রোডিউস করো। বুঝেছো? সিগন্যালটা কিন্তু আলটিমেটলি এটা ছিল। এখানে লিগ্যান্ড কি সরাসরি পেনিট্রেট করতে পারবে সেল এবং ওই যে নিউক্লিয়াস মেমব্রেন? হ্যাঁ, নিউক্লিয়ার মেমব্রেনকে পেনিট্রেটও করতে পারে অথবা নিউক্লিয়ার মেমব্রেনের মাঝখানে যে গ্যাপ গুলো আছে যেখানে নিউক্লিয়ার ল্যামিনা গুলো থাকে ওদিক দিয়েও যেতে পারে, ওদিকেও একটা গ্যাপ জাংশন থাকে, ওদিকেও যেতে পারে। ম্যাম আমরা তো এটা প্যাচ পাকায় ফেলবো যে কোনগুলা ভেতরে ঢুকতে পারবে কোনগুলা ভেতরে ঢুকতে পারবে না। কেন ঢুকতে হবে? নাম এই যে নাম শুনছো না, এই যে নাম দেখতেছো না, হ্যাঁ লিপিড সলিউবল এটা তো যেতে পারবে, পেপটাইড হরমোন গ্রোথ ফ্যাক্টর কখনোই যেতে পারবে না। যেতে পারবে না। আর আর বাকিগুলো নাইট্রিক অক্সাইড বাকিগুলো গুগলিং করবা, নাম জানলে আবার কিছু লাগে নাকি? ওকে ম্যাম। নিউরো ট্রান্সমিটার কথা চিন্তা করো, নিউরো ট্রান্সমিটার কি কখনো তোমার এখানে আসবে? সেলের মাঝখানে আসবে? কখনোই কি তার এখানে আসবে? আসার কথা। নিউরো ট্রান্সমিটার কই বাই করবে? নার্ভ সেলে যে সারফেস রিসেপ্টর গুলো আছে সেখানে বাইন্ড করবে, রাইট? তোমাদেরকেই আমি 303 কোর্সটা নিয়েছিলাম না? জি ম্যাম। হ্যাঁ, তো ওইখানে মনে আছে কোকেনের কথা পড়াইছিলাম? জি ম্যাম। তো কোকেন কোথায় গিয়ে বাইন্ড করে? নিউরো ট্রান্সমিটার গুলোতে গিয়ে বাইন্ড করে ফেলে না? ও যে জি ম্যাম সারফেসে। সারফেসে ডোপামিন, অ্যাকচুয়ালি ডোপামিন হলো নিউরো ট্রান্সমিটার, আর ও কোকেন গিয়ে স্টপ করে দেয়, যেই পিছনের যে ওয়েটা আছে ঢোকা সেটাকে স্টপ করে দেয়। তো ডোপামিন কোথায় বাইন্ড করে? ওই সিনাপসের উপরে রিসিভিং নিউরনের যে সারফেস রিসেপ্টর গুলো ছিল সেখানে। জি ম্যাম। তো এটাও ক্লিয়ার হয়ে গেল, বাকিগুলো একটু গুগলিং করে নিবা। ওকে ম্যাম। ওকে, এখন আসো সাইটোসেলিক বা নিউক্লিয়ার রিসেপ্টর একটু ডিটেইলসে আমরা দেখি। এতক্ষণ তো আমরা মেকানিজমটা ফিগারে দেখলাম। Steroid and thyroid hormones are hydrophobic and able to diffuse across the plasma membrane to act on intracellular receptor. এই যে দেখো লেখাই আছে স্টেরয়েড যেগুলো আছে বা থাইরয়েড হরমোন যেগুলো আছে সেগুলো হলো কি ইন্ট্রাসেলুলার রিসেপ্টরে বাইন্ড করবে। নিউক্লিয়ার রিসেপ্টর সুপার ফ্যামিলি আর ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, যেটা আমি বললাম ওরা সব ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হয়, that contain hydrophobic domain near the C terminus that interact with the steroid itself. ওদের একটা হাইড্রোফোবিক ডোমেইন আছে যারা হলো এই হাইড্রোফোবিক হরমোনগুলোকে অ্যাড করে নেয়। সেন্ট্রাল হাইড্রোফিলিক ডোমেইন দ্যাট বাইন্ডস টু দ্য ডিএনএ, স্টেরয়েডের হাইড্রোফিলিক ডোমেইনটার সাথে বাইন্ড করবে। সরি এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরে যে হাইড্রোফিলিক বাইন্ড করবে, ট্রান্সক্রিপশন ফ্যাক্টরে দুইটা ডোমেইন, একটা হাইড্রোফোবিক একটা হাইড্রোফিলিক। হাইড্রোফোবিকের সাথে আমার ওই হরমোনটা বাইন্ড করবে আর ওর যে হাইড্রোফিলিক ডোমেইনটা আছে সেটা ডিএনএর সাথে বাইন্ড করবে অ্যাক্টিভ হওয়ার পরে।
তখন হলো ডিএনএ ট্রান্সক্রিপশনটা অ্যাক্টিভ হবে ওই জিনের এবং জিনটা প্রডিউস হবে। Steroid receptor complex may bind to the DNA or to transcription factor. Thyroid hormone receptor proteins are similar. এখানে জাস্ট হাবিজাবি কিছু বলা আছে যেগুলো হলো পরীক্ষার জন্য জরুরি না, বাট এমসিকিউ পরীক্ষার জন্য জরুরি, রিটেন কোশ্চেনের জন্য না, এমসিকিউ বা ফিলিং দ্য গ্যাপস এর জন্য, ট্রু ফলস এসবের জন্য জরুরি। এই যে যেটা পড়াইলাম না, এই যে শর্ট ফিগার যেটা পড়াইছি না এখানে, এটাই এখন ডিটেলসে 4টা স্টেপ এখানে লেখা আছে সুন্দর করে, যে কিভাবে ব্লাড স্ট্রিম থেকে হরমোন। ও এখানে যে বারবার হরমোনের কথা বলা হচ্ছে, যে অ্যাকচুয়ালি সাইটোসেলিক বা নিউক্লিয়ার রিসেপ্টরে যে লিগ্যান্ড গুলো আসবে তারা ম্যাক্সিমাম টাইপের হরমোন হবে, স্টেরয়েড হরমোন বা থাইরয়েড হরমোন। হরমোন গুলো আবার কোন টাইপের সিগন্যালিং এর মাধ্যমে কাজ করে বলো তো? মাত্র পরে আসছি, কোন টাইপের সিগন্যালিং? এন্ডোক্রাইন। এন্ডোক্রাইন। সো দ্যাট মিন্স কি, তারা কোথা থেকে এন্টার দূরের করবে? সেল থেকে। দূরের দূরের সেল থেকে ফার্স্টে কই আসবে? এই যে ব্লাড স্ট্রিমে আসছে, দেখছো? ব্লাড স্ট্রিম থেকে তারা হলো আসবে আমার সেলটার কাছে। এই যে দেখো ব্লাড স্ট্রিম থেকে তারা সুন্দর করে আসছে। এটা হলো আমার লিপিড সলিউবল হরমোন ডিফিউজেস ইনটু দ্য সেল, সুন্দর করে সেই সেল এন্টার করলো, এটা আমার নিউক্লিয়ার রিসেপ্টরে গিয়ে বাইন্ড করবে। সো সে কি করবে? আলটিমেটলি নিউক্লিয়াসে এন্টার করবে। এই যে দেখো রিসেপ্টর গুলো আলাদা আলাদা হয়ে আছে, রিসেপ্টরের দুইটা পার্টস আলাদা হয়ে আছে, দ্যাট মিন্স এরা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। এটা হলো ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। কি করলাম দাঁড়ান, সুন্দর করে এটা ইনঅ্যাক্টিভ অবস্থা। এখন এদেরকে অ্যাক্টিভ করার জন্য এই এসে যখন এর মধ্যে বাইন্ড করবে, দেখো এটা কি সুন্দর একসাথে হয়ে গেছে, তাই না? এই দুইটা পার্টস এখানে সুন্দর করে একসাথে হয়েছে না, জোড়া লেগে গেছে, এ এসে বাইন্ড করার ফেলে, দ্যাট মিন্স কি সেটা অ্যাক্টিভ হয়েছে, আর এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় ছিল। ও এখন কি ডিএনএ তে বাইন্ড করবে, ডিএনএ তে বাইন্ড করে আলটিমেটলি ট্রান্সক্রিপশন, যেহেতু ফ্যাক্টর এগুলো যেহেতু ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, ডিএনএ একটা স্পেসিফিক ডিএনএ ট্রান্সক্রিপশন ঘটাবে। ট্রান্সক্রিপশন হওয়ার পর কি প্রডিউস হবে? এমআরএনএ প্রডিউস হবে। এমআরএনএ বের হয়ে কি যাবে, কার কাছে যাবে? রাইবোজোমের কাছে যাবে। দেন কি আলটিমেটলি প্রোটিন প্রডিউস করবে। সো যে কোনো নতুন প্রোটিনই কি সেলের অ্যাক্টিভিটিকে অল্টার করবে বা সেলের ডেভেলপমেন্ট ক্যারি করবে অথবা সেলের মেকানিজমে চেঞ্জেস আনবে, রাইট? প্রোটিনই তো সব করবে, তাই না? তো এটা হলো ডিটেলস মেকানিজমটা। ফার্স্ট স্টেপটা কি? লিপিড সলিউবল হরমোন, এই যে দেখো 1, লিপিড সলিউবল হরমোন ডিফিউজেস ইনটু দ্য সেল। 2, অ্যাক্টিভেটেড রিসেপ্টর হরমোন কমপ্লেক্স অল্টারস জিন এক্সপ্রেশন। এই যে অ্যাক্টিভেটেড হরমোন রিসেপ্টর কমপ্লেক্স অল্টার করতেছে জিন এক্সপ্রেশন। 2 নম্বর স্টেপ, নিউলি রিফর্মড এমআরএনএ ডিরেক্ট দ্য সিনথেসিস অফ স্পেসিফিক প্রোটিন অন রাইবোসোম। এই যে এটা হলো 3 নম্বর স্টেপ, নিউলি ফর্মড এমআরএনএটা ডিরেক্ট করতেছে নতুন প্রোটিন প্রডিউস হওয়ার জন্য, কার দিকে? রাইবোসোমের দিকে। দেন কি হলো? নিউ প্রোটিনস অল্টার সেল অ্যাক্টিভিটি, এই প্রোটিনটা নতুন যেটা প্রডিউস হয়েছে সেটা সেলের অ্যাক্টিভিটিকে অল্টার করবে। তো লিপিড সলিউবল লিগ্যান্ডের মেকানিজম হলো এটা। যদি আমি বলি ইলাস্ট্রেশন করো, ডিসকাস করো, ফিগারটা সুন্দর করে দিবা। এই যে 4টে স্টেপ এখানে আলাদা ফিগারের মধ্যে লেখা আছে, এগুলাকে আলাদা করে লাইন ওয়াইজ 4 ভাবে লিখে দিবা, ফিগারের মধ্যে লিখতে যাও না, ঠিক আছে? জি ম্যাম, নিজের মতো করে আলাদা করে সুন্দর করে। হ্যাঁ, ফিগারের মধ্যে এরকম করে লিখো না, এরকম করে যদি কেউ লিখো সেটা ফিগারের ক্ষেত্রে ইলাস্ট্রেশন হবে, ফিগারের যে আলাদা বর্ণনা চাইছি সেটার অ্যান্সার হবে না, সেই ক্ষেত্রে আমি হাফ মার্কস কেটে রাখবো। যদি আমি বলি ডিসকাস করো, তো তোমাদের কিন্তু আলাদা করে ডিসকাস করতে হবে। তো কেউ যদি ফিগারের মধ্যে এরকম করে লিখে দাও, সেটা কিন্তু ডিসকাশন হচ্ছে না, সেটা কিন্তু জাস্ট ইলাস্ট্রেশন হচ্ছে। তো তখন মার্কস, ডিসকাশনের মার্কসটা পাবা না। এখন আসো সেল সারফেস রিসেপ্টর গুলো দেখি। এত এত সেল হ্যান ত্যান পড়লাম, এটা তো ভিতরেরটা, এখন সেল সারফেস রিসেপ্টর গুলো দেখবো। কজ নিউক্লিয়ার রিসেপ্টর বলো বা সাইটোসেলিক রিসেপ্টর বলো, সবগুলোর কাজ বা সবগুলোর মেকানিজম প্রায় সেম, বাট সেল সারফেস রিসেপ্টরের মেকানিজম সেম না। কারণ কি বলতো? কেউ বলতে পারবা কারণটা কি? কজ ওরটা কিন্তু ক্যারি করতেছে আরেকটা মলিকিউল, সেকেন্ড মেসেঞ্জার, তাই না? তো এক এক সেল সারফেস রিসেপ্টরের জন্য এক এক টাইপের সেকেন্ড মেসেঞ্জার কাজ করে, ঠিক আছে? ক্লিয়ার সবাই কথা? জি ম্যাম। ওকে, তোমাদের ক্লাস আজকে কয়টা পর্যন্ত? 11টা, 11টা পর্যন্ত, তাই না? ওকে, আরো 15 মিনিট আছে। এই সাইড কত করেছি? ওমা, অর্ধেকও শেষ করাতে পারি না, আমি তো ভাবছি অর্ধেক শেষ। কি কি বাকি আছে অবশ্যই এখান থেকে আমি সব করাবো না। আমার
আমরা আর কয়টা ক্লাস পাবো রায়হান? ম্যাম এখন তো পরীক্ষা তো বুঝতেছি না ম্যাম, তো তারপরে মনে হয় আরো দুইটা তো মিনিমাম পাবো ম্যাম, আর তিনটাও পাইতে পারি। দুটো মিনিমাম পাবো, তিনটাও পেতে পারি। ওকে, আচ্ছা আমি তোমাদের কাছে অ্যাসাইনমেন্টের টপিক বলে দিব, অ্যাসাইনমেন্টটা করে রাখবা। ঠিক নেক্সট আছে। উইকে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিবা, তারপরের উইকে এক্সাম, কুইজ যেটা আরেকটা হওয়ার কথা সেটা হবে। সেটাও হয়তো বা কোনো ফ্রাইডেতে হবে না, যেহেতু ক্লাস শেষ করতে পারতেছি না, কোনো রাত্রেবেলা নিয়ে নিব কোনো একদিন। আমি আগে থেকে ডেট দিয়ে দিচ্ছি, পরে বলবা না ম্যাডাম ওই ম্যাডাম ডেট দিছে, ওই স্যার ডেট দিছে, হবে না। ডিসেম্বরের 9 তারিখ থেকে পরীক্ষার ডেট দেওয়া, তাই না? ম্যাম এখনো তো ডেট সেভাবে পাই নাই, তবে ওই বাট রকম। মনে হয় না 9 তারিখে হবে, ফার্স্ট উইকে কখনোই হওয়ার কথা না, আমরা তো সবসময় ডিসেম্বরের লাস্ট পর্যন্ত ক্লাস পাই। সো ধরে রাখি যদি এই উইকেও হয়, মানে 24 তারিখ থেকেও হয় বা 17 তারিখ থেকেও হয়, আমি তোমাদের পরীক্ষা নিয়ে নেব 10 ডিসেম্বর। ওকে, ঠিক আছে ম্যাম। তো আমাকে অ্যাসাইনমেন্ট জমা দেবে 3 তারিখ, আর পরীক্ষা হবে 10। ঠিক আছে ম্যাম। টপিক ডিসাইডেড না, বাট ডেট ডিসাইডেড। কেউ যদি ডেট দিতে চায় বলে দিবা যে ম্যাডাম আমাদের এই তারিখে পরীক্ষা আছে, 10 তারিখ পরীক্ষা। ওকে, ঠিক আছে ম্যাম। ঠিক আছে। আর সামহাউ যদি যদি 10 তারিখের আগে সেমিস্টার ফাইনাল শুরু হয়, তখন হলো এই সপ্তাহে ফার্স্টের দিকে নিয়ে নিব, এরকম 6-7, ঠিক আছে, 6-7-8 দিকে নিয়ে নিব। ঠিক আছে ম্যাম। ওকে, সেল সারফেস রিসেপ্টর আমরা সব পড়বো না, বাট সবগুলার সম্পর্কে ধারণা নিব, সবগুলার মেকানিজম আমরা পড়বো না, মেকানিজম পড়বো 3টার, হয়তো জি প্রোটিন কাপল রিসেপ্টরটা পড়বো, রিসেপ্টর লিঙ্ক টু দা আদার এটা পড়বো, এখান থেকে আরেকটা পড়লে পড়বো, না পড়লে নাই, বিকজ এই 5টার মধ্যে এই দুইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 1 নাম্বারটা আর 5 নাম্বারটা। আর এগুলো সম্পর্কে ধারণা আমরা অবশ্যই নিব, দ্যাট মিন্স জানতে হবে রিসেপ্টরটা কি, মেকানিজম জানো আর না জানো। ওকে, জি প্রোটিন কাপল রিসেপ্টরটা এখন দেখি। জি প্রোটিনের নাম শুনেছো? জি ম্যাম, আমরা এটা পড়ছি আগে একবার। হ্যাঁ, তো জি প্রোটিনের তো ডোমেন সম্পর্কে সবাই আইডিয়া আছে, তাই না? 7টা ডোমেন থাকে, হ্যান থাকে, ট্যান থাকে, আইডিয়া আছে না? জি ম্যাম। ওকে, গুড। আগে পড়ে থাকলে তো আমার এত বেশি বকবক করা হতো না। GPCR are involved in a range of the signaling pathways, included the light detection, odorant detection, detection of certain hormone and neurotransmitter. এইসব ক্ষেত্রে জি প্রোটিন ইনভলভ হয়ে থাকে, জি প্রোটিন কাপল রিসেপ্টরটা ইনভলভ হয়ে থাকে। GPCR contains 7 alpha helical transmembrane segment. Extracellular domain interact with the hormone, and the intracellular domain interact with the signal transducing G protein associated with the inner face of the plasma membrane. That means ওর আলটিমেটলি 3টা ডোমেন থাকে, একটা হলো এক্সট্রাসেলুলার, একটা হলো ইন্ট্রাসেলুলার, আর একটা হলো মেমব্রেন, মানে একটা মেমব্রেনের বাইরে, একটা মেমব্রেনের ভিতরে, আর একটা হলো মেমব্রেনের মাঝামাঝি। এটা হলো এক্সট্রাসেলুলার ডোমেন, ই থেকে 4 পর্যন্ত, E1 টু E4, এগুলো হলো এক্সট্রাসেলুলার ডোমেন। এগুলো কার সাথে কন্ট্যাক্ট করে? দেখো লেখা আছে কার সাথে কন্ট্যাক্ট করে, ইন্টারঅ্যাক্ট করবে হরমোনের সাথে, দ্যাট মিন্স আমার লিগ্যান্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করবে। ইন্ট্রাসেলুলার ডোমেইন, এগুলো হলো আমার ইন্ট্রাসেলুলার ডোমেন, C1 C2 C3 C4, এগুলো কার সাথে করবে? ভিতরের দিকে যে জি প্রোটিনটা আছে তার সাথে, এই যে সিগন্যাল ট্রান্সডিউসিং জি প্রোটিন, ওর সাথে ইন্টারঅ্যাক্ট করবে। আর প্লাজমা মেমব্রেন যে ডোমেনটা আছে সেটা হলো মাঝখানে থাকবে, সে হলো অ্যাকচুয়ালি ইন্ট্রাসেলুলারের যে চেঞ্জেসটা, মানে এখানে বাইন্ড করে যে চেঞ্জেস আসবে, সে হলো পাস করবে এইগুলার দিকে, ভিতরের গুলার দিকে, ঠিক আছে? ও ইন্টারেকশনের দরকার নেই, ও খালি উপরের সিগন্যালটা নিচের দিকে প্রসেস করবে, দ্যাটস ইট। এখন আসো কি করবে, দ্য লিগ্যান্ড বাইন্ডিং, দ্যাট মিন্স ওই যে হরমোনের কথা বলা হচ্ছে, লিগ্যান্ড activates the receptor which activates the G protein. The G protein activates an effector enzyme to generate an intracellular second messenger. That means কি হবে, কাহিনী কি হবে, যখন আমার, এখন স্লাইডের দিকে তাকানোর কথার দরকার নাই, খালি চোখ বন্ধ করে আমার কথা শোনো। সেল সারফেস রিসেপ্টর নাম কি? GPCR। কি হবে, একটা লিগ্যান্ড এসে বাইন্ড করলো, বাইন্ড করার পর কি হবে, লিগ্যান্ড আর আমার যে রিসেপ্টর সেটার কমপ্লেক্সটা একটা অ্যাক্টিভেট হবে। এক মিনিট একটু হোল্ড করো তো, মিউট করি আমি। হ্যালো, জি ম্যাম।
আচ্ছা ঠিক আছে, শুনো। কি বলতেছিলাম যে জি প্রোটিন কাপল রিসেপ্টরের মধ্যে কে এসে বাইন্ড করবে, লিগ্যান্ড গুলো বাইন্ড করবে। আলটিমেটলি কমপ্লেক্সটা অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হলে কি হবে, রিসেপ্টরে চেঞ্জ আসবে। রিসেপ্টরে চেঞ্জের কারণে কি হবে, জি প্রোটিনটা অ্যাক্টিভ হবে। জি প্রোটিন অ্যাক্টিভ হওয়ার পর কি হবে, জি প্রোটিনটা একটা এনজাইমকে অ্যাক্টিভ করবে। ওই এনজাইম কি করবে, সেকেন্ড মেসেঞ্জার যারা আছে তাদেরকে প্রডিউস করবে। ঠিক আছে, দেন হলো আমার সিগন্যালটা সেলের মধ্যে ক্যারি হবে। অনেকগুলো ধাপ, কেউ একজন বলো তো, বলো। লিগ্যান্ড রিসেপ্টরে বাইন্ড করলো, তারপর কি হলো? লিগ্যান্ড রিসেপ্টরে বাইন্ড হওয়ার পর কি হবে? জি প্রোটিন অ্যাক্টিভ হবে, হ্যাঁ, জি প্রোটিন অ্যাক্টিভ হওয়ার পর কি হবে? সেকেন্ড মেসেঞ্জারকে না না অ্যাক্টিভ না, করবে, এনজাইমকে অ্যাক্টিভ করবে। এনজাইমকে অ্যাক্টিভ করবে, এনজাইম এন্ড সেকেন্ড হলো সেকেন্ড মেসেঞ্জারকে মেসেঞ্জার প্রডিউস করবে। এই যে সেকেন্ড দেখো, মেসেঞ্জার তারপরে সিগন্যালটা সে- নিয়ে যাবে। হ্যাঁ, গুড। এই যে দেখো, এখানে সুন্দর করে লেখা আছে, এই যে এটা হলো আমার রিসেপ্টর। দেখছো, প্লাজমা মেমব্রেন, আউটার সারফেস, ইনার সারফেস সব আছে। এই রিসেপ্টরের মধ্যে এই যে লিগ্যান্ডটা বাইন্ড করবে। এখন কিন্তু সব ইনঅ্যাক্টিভ। এই যে রিসেপ্টর, এই যে জি প্রোটিন, এই যে আমার এনজাইম, সবগুলো ইনঅ্যাক্টিভ। লিগ্যান্ড যখন বাইন্ড করবে কি হবে, এই যে জি প্রোটিন জি প্লাস হয়েছে, জি প্রোটিনটা অ্যাক্টিভ হয়েছে, রিসেপ্টর অ্যাক্টিভ হয়েছে, জি প্রোটিন অ্যাক্টিভ হয়েছে। সে এখন কি করবে, এনজাইমকে অ্যাক্টিভ করবে। এই যে দেখো, এখন জি প্রোটিন এনজাইমের সাথে লেগে এনজাইমকে অ্যাক্টিভ করছে। এনজাইম এখন গিয়ে আলটিমেটলি আমার সেকেন্ড মেসেঞ্জার প্রডিউস করবে, দেন ক্যারি হবে সিগন্যাল। ঠিক আছে, আই হোপ আমি যা যা বলছি বা তোমাদেরকে যা বলাইছি এগুলো একবার করে বলে অনেক ইজি হয়ে যাবে। এখন জি প্রোটিন দুই টাইপের হতে পারে, একটা বড় জি প্রোটিন, একটা ছোট জি প্রোটিন। বড় জি প্রোটিনটার নাম হলো হেটেরো ট্রাইমেরিক জি প্রোটিন। হেটেরো ট্রাইমেরিক মানে কি, ওর তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট আছে, যে পার্টস আছে যাদেরকে একসাথে বলা হচ্ছে হেটেরো ট্রাইমেরিক। একে তো ট্রাই মানে তিনটা, হেটেরো মানে ডিফারেন্ট, তাই হেটেরো ট্রাইমেরিক জি প্রোটিন। আরেকটা হলো স্মল জি প্রোটিন। স্মল মানে ওর কোনো এত পার্টস মার্টস নাই, ও নিজেই একটা ছোট প্রোটিন। ঠিক আছে, এখন জি প্রোটিন গুলো দুই অবস্থায় থাকতে পারে, একটা অ্যাক্টিভ অবস্থায়, একটা ইনঅ্যাক্টিভ অবস্থায়। ওই যে এখানে দেখাইলাম না, এই যে এটা ইনঅ্যাক্টিভ অবস্থায়, এটা অ্যাক্টিভ অবস্থায়। এইটা আর এটার মধ্যে চেঞ্জ কি, এর মধ্যে একটা হাই এনার্জি কম্পাউন্ড অ্যাক্টিভ থাকে, সেটার নাম হলো জিডিপি। যখন জিডিপি থাকবে, অ্যাটাচ থাকবে, তখন সে ইনঅ্যাক্টিভ। যখন এটা ফসফোরাইলেট হয়ে জিটিপি তে কনভার্ট হবে, তখন সে প্রোটিনটা অ্যাক্টিভ। ঠিক আছে, তো দুইটা কন্ডিশনে থাকতে পারে, একটা জিডিবি বাউন্ড দ্যাট মিন্স ইনঅ্যাক্টিভ, আরেকটা জিটিপি বাউন্ড দ্যাট মিন্স অ্যাক্টিভ। ওকে, লেখা থাকে, এগুলো সব লেখা আছে। ওকে, এই দুই ফর্মের মধ্যে দুই টাইপেরই থাকতে পারে, হেটেরোট্রাইমেরিক জি প্রোটিন, স্মল জি প্রোটিন। হেটেরোট্রাইমেরিক জি প্রোটিনে তিনটা সাব ইউনিট থাকে, আলফা বিটা গামা। আর আলফা সাব ইউনিট বাইন্ডস টু দ্য জিডিপি অর জিটিপি, ওই যে অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ যেটাই বাউন্ড থাকুক না কেন, কার সাথে বাউন্ড থাকবে, আলফাতে বাউন্ড। আর স্মল জি প্রোটিনের মধ্যে কি আছে, শুধু আলফা সাব ইউনিটটা আছে। এটা দেখতে এই বড় জি প্রোটিনের আলফার মতোই, বড় জি প্রোটিনের যে আলফা সাব ইউনিটটা আছে তার অ্যানালগের মতো। এর জন্য বলা হচ্ছে স্মল জি প্রোটিন আর অ্যানালগাস টু দ্য আলফা সাব ইউনিট অফ দ্য হেটেরোট্রাইমেরিক জি প্রোটিনস। ওকে, তো স্মল জি প্রোটিনের একটা কমন এক্সাম্পল আছে, সেটা হলো রাস প্রোটিন। রাস প্রোটিনের নাম শুনছো না সবাই, রাস প্রোটিন। ক্যান্সার অঙ্কোলজি পড়ে আসলে অবভিয়াসলি শোনার কথা রাস প্রোটিন। all G proteins contain intrinsic GTPase activity, GTPase activity থাকে প্রতিটা জি প্রোটিনের মধ্যেই, নিজস্ব একটা GTPase activity থাকে। এখন আমরা দেখব কিভাবে জি প্রোটিন অ্যাক্টিভ হচ্ছে। ওই যে রিসেপ্টর যে অ্যাক্টিভ করতে যায়, কিভাবে অ্যাক্টিভ করতেছে, এটা হলো আমার প্রথম স্টেপ। ওকে, এটা 1, এটা 2, এটা 3, দ্যাট মিন্স এটা 1 2 3। ফার্স্ট স্টেপে কি হয় দেখো, এই দেখো রিসেপ্টর, রিসেপ্টরের মধ্যে এই যে আমার লিগ্যান্ড কিন্তু এখনো বাইন্ড করে নাই, ফাঁকা আছে। এই যে জি প্রোটিনটা ওর থেকে একটু আলাদা আছে, বাট কিসের মধ্যে, ইন্ট্রার মেমব্রেন, দ্যাট মিন্স ইন্ট্রাসেলুলার অবস্থায় আছে। ইন দ্য ইনঅ্যাক্টিভ স্টেট দেখা যায় লেখাগুলা কি, জি এখন ম্যাম মনে দেখা দেখা। যায় না। In the inactive state, thus A subunit, that means alpha subunit, is bound to GDP in a complex with the beta and gamma. এখানে না আলফা বিটা গামা গুলোকে এবিসিডি লিখছে, তোমরা এরকম করে লিখো না, তোমরা আলফা বিটা আর গামাই লিখবে। ওকে, তোমরা কি করবা, আলফা বিটা গামাই লিখবা। আমি দেখি লিখে দিচ্ছি, আলফা বিটা গামা এরকম করে লিখবা। এটা তো কি একটা অবস্থা। বড় করছিস, কোনো জায়গা না তুমি।
ওকে, সবাই কি ক্লিয়ার? এ বি সি ডি কিন্তু লিখবা না, আলফাবেটটা গামা লিখবা। ইন দ্য ইনঅ্যাক্টিভ স্টেট, in the inactive state, the alpha subunit is bound to the GDB in a complex with beta and gamma. এই যে alpha subunit GDB সাথে bound অবস্থায় আছে, আর কার সাথে associated আছে, কার সাথে? বিটার গামা সাবইউনিটের সাথে। যখন অ্যাক্টিভ হবে, দ্যাট মিন্স কখন অ্যাক্টিভ হবে? যখন রিসেপ্টর লিগ্যান্ডের সাথে বাইন্ড করবে। এই যে আমার লিগ্যান্ড বাইন্ড করছে বা হরমোন বাইন্ড করছে, সে রিসেপ্টরটা এখন অ্যাক্টিভ হয়েছে। রিসেপ্টর অ্যাক্টিভ হলে কি করবে? ও ওকে অ্যাক্টিভ করার জন্য ট্রাই করবে। অ্যাক্টিভ হওয়ার পর ওদের মধ্যে কিছুটা এই যে রিসেপ্টরের শেপের মধ্যে একটা চেঞ্জ আসবে। চেঞ্জের কারণে সে এই জি জি প্রোটিনের সাথে অ্যাসোসিয়েটেড হবে, লিংক হবে ওরা দুইজন। লিংক হওয়ার পর কি হবে? নিউক্লিওটাইড এক্সচেঞ্জ হবে। এই যে দেখো, জিটিপি আসবে, জিডিপি চলে যাবে। আলফা সাব ইউনিটের মধ্যে এই জিডিপির এক্সচেঞ্জে জিটিপি বাইন্ড করবে এবং আলফা সাব ইউনিটে জি প্রোটিনটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হলে কি হবে? আলফা সাব ইউনিট বিটা আর গামাকে ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে সে আলাদা হয়ে যাবে। ঠিক আছে, আলাদা হয়ে গিয়ে ও ওর টার্গেট প্রোটিন, দ্যাট মিন্স ওই যে এনজাইমটাকে অ্যাক্টিভ করার কথা, সেটার কথা বলা হচ্ছে টার্গেট প্রোটিন, সেই টার্গেট প্রোটিনের কাছে যাবে। টার্গেট প্রোটিনে গিয়ে দ্যাট মিন্স ওই এনজাইমকে অ্যাক্টিভ করবে। ঠিক আছে, এটা হলো 3 নাম্বার স্টেপ। যখন অ্যাক্টিভ করা শেষ, অ্যাক্টিভ করা শেষ মানে কি? এখান থেকে একটা ফসফেট গ্রুপ সে তার টার্গেট প্রোটিনকে দিছে, একটা ফসফেট গ্রুপ যদি দিয়ে যায়, এই জিটিপি কি হবে? তখন আবার দুইটা ফসফেট নিয়ে এসে কি হবে? জিটিপি হয়ে যাবে না? একটা যদি দিয়ে দেয়, জিটিপি মানে কি? গুয়ানিন ট্রাইফসফেট। একটা চলে গেলে কি হবে? গুয়ানিন ডাইফসফেট, মানে জিডিপি হয়ে যাবে। জিডিপি হওয়ার সাথে সাথে সে আবার ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, সে গিয়ে আবার বিটা গামার সাথে অ্যাড হয়ে যাবে। আলটিমেটলি এই যে জিটিপি হাইড্রোলাইসিস, জিটিপি হাইড্রোলাইসিসের পরে আলটিমেটলি আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আগের জায়গায় চলে আসবে। যা যা বলছি এই বক্সের মধ্যে সব সুন্দর করে লেখা আছে। ঠিক আছে, একটা বাসা পড়ে নিলেই হবে। স্মল জি প্রোটিন যেটা আছে, এটা আর এটা সিমিলারলি এক। এখানে অনেক হ্যানত্যান বর্ণনা আছে, এটা তোমরা বাসায় পড়ে নিবা। কোনো কিছুই চেঞ্জ নাই। প্লাজমা এই রাসের মধ্যে জিডিপিটা থাকে, এবার জিটিপি আসে, ওটা থেকে ওটাকে সরায় দিয়ে এটাকে অ্যাক্টিভ করে দেয়, দেন হলো আবার সিমিলার জিটিপিএস হয়ে ও ওর ফসফেট গ্রুপে একটা ও টার্গেট প্রোটিনকে দান করে দেয়, আলটিমেটলি আবার জিটিপিতে কনভার্ট হয়ে যায়। বাসায় পড়ে নেবা, আমি পড়াচ্ছি না এর মানে এই না যে কোশ্চেন আসবে না, কোশ্চেন কিন্তু অবভিয়াসলি আসবে। সিমিলার দেখে আমি স্কিপ করতেছি, তোমরা বাসায় পড়ে নিবা। আয়ন চ্যানেল রিসেপ্টর, এটা আমি ডিটেইলসে পড়াবো না, এটা শুধু পরিচিতি দিব। ঠিক আছে, এটা শুধু পরিচিতি থাকলেই চলবে। আয়ন চ্যানেল রিসেপ্টর কারা? নাম শুনেই বোঝা যাচ্ছে কি কি করবে তারা? সেলের মধ্যে আয়ন এক্সচেঞ্জ করবে। হ্যাঁ, দ্যাট মিন্স ওই যে আমরা সেল সারফেসের মধ্যে যে আয়ন চ্যানেল গুলো পড়ে আসছি না, সোডিয়াম চ্যানেল, পটাশিয়াম চ্যানেল, এগুলো পড়ছি না আমরা? পড়ার কিন্তু কথা, তোমাদেরও পড়ে আসার কথা। ওই যে কি জানি কিসের মধ্যে তো পড়ার কথা, আমি এটা আগে পড়ছি আমরা আয়ন চ্যানেল রিসেপ্টর। কোন সাবজেক্টে পড়ছো আমার তো মনে পড়তেছে না। যে এন্ডোক্রাইনোলজিতে তো পড়ার কথা, এলডোস্টেরন যখন পড়ছো, সোডিয়াম পটাশিয়াম কেমনে কেমনে অ্যাক্টিভ হয় না হয়, এরপর আরো অনেক বিভিন্ন সাবজেক্টেও পড়ার কথা। সোডিয়াম চ্যানেল, পটাশিয়াম চ্যানেল, কিডনির ক্ষেত্রে যখন ফিজিওলজিতেও পড়ার কথা, কিডনি যখন পড়ছো, কিডনির সিস্টেমটা, নেফ্রোটিক সিস্টেম। আচ্ছা, এখন আমরা দেখি, আমরা ওই জিনিসগুলোই হলো এই সেল আয়ন চ্যানেল গুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ সেল সারফেস রিসেপ্টর। সো ওগুলোও কিন্তু সিগন্যালটা ক্যারি করতেছে, আয়নকে পাস করতেছে, আয়ন পাস করলে কিন্তু সেও সিগন্যাল ক্যারি করতেছে। সো যেহেতু জাস্ট বলছি বর্ণনা করবে, এতটুকু করলেই হবে। লিগ্যান্ড বাইন্ডিং changes the conformation of the receptor so that the specific ion flow through it. The resultant ion movement alters the electric potential across the plasma membrane. The ion channel receptor are found in high numbers on the neuronal plasma membrane, that is the ligand gate channel for the sodium and potassium. এখানে হলো সবচেয়ে বেশি আয়ন চ্যানেল গুলো পাওয়া যায়। They are found on the plasma membrane of the muscle cell. Binding of the acetylcholine to this receptor result in ion movement and eventual contraction of the muscle. মানে মাসেলের মধ্যে যে আয়ন চ্যানেল গুলো থাকে সেটার মধ্যে রিসেপ্টরের মধ্যে কে লিগেন্ড হিসেবে বাইন্ড করে? এসিটাইলকোলিন। বাইন্ড করলে কি হবে? আয়ন মুভমেন্ট হবে। আয়ন মুভমেন্টের কারণে কি হবে? আমাদের মাসেলের কন্ট্রাকশন গুলো হবে। তো এই জিনিসটা এতটুকু পড়লেই হবে যে আমার এটা হলো আমার রিসেপ্টর। ওর এক্সটেরিয়র আছে সাইটোসিলিক, দ্যাট মিন্স ইন্টেরিয়র সারফেস আছে, আর কি আছে মাঝখানে? ট্রান্সমেমব্রেন ডোমেন আছে। এখানে এসে আমার লিগ্যান্ড
বাইন্ড করবে, দ্যাট মিনস এই জায়গাটায়, ঠিক আছে, এখানে না, কিন্তু এটা কিন্তু আয়নের স্পেস, এটা হলো লিগ্যান্ড বাইন্ডিং, এই যে আমার লিগ্যান্ড, লিগ্যান্ড এসে এই যে দেখো বাইন্ড করলে এটা অ্যাক্টিভ হয়ে যায়, এটা যে এখান দিয়ে ফাঁকাটা ছিল না তখন না, এই গেটটা ওপেন হয়েছে, দ্যাট মিনস আয়নটা এন্টার করতে পারতেছে, ঠিক আছে। যদি আয়ন চ্যানেল সম্পর্কে শর্ট নোট আসে বা বর্ণনা আসে, ডেফিনেশন আসে, অল্প একটু এখান থেকে লিখে দিবা আর এই ফিগার দিয়ে দিবা, এটা পড়ার দরকার নাই, বাদ। রিসেপ্টর প্রোটিন টাইরোসিন কাইনেজ, এটা হলো আরেক টাইপের রিসেপ্টর, এটার নাম কি, রিসেপ্টর প্রোটিন টাইরোসিন কাইনেজ, দ্যাট মিন্স এই নাম থেকে বোঝা যাচ্ছে এই রিসেপ্টরের সাথে টাইরোসিন কাইনেটটা থাকবে, ওই জি প্রোটিন কাপল রিসেপ্টরের মতো, ওইখানে কি জি প্রোটিনটা ছিল, এখানে হলো কে থাকবে, টাইরোসিন কাইনেজ থাকবে, ওকে, ওইখানে জি প্রোটিন ছিল আর এখানে একটা এনজাইম থাকবে, ওকে। এইসব রিসেপ্টরের তিনটা পার্টস থাকে ওদের মতোই, এন্ড টার্মিনাল এক্সট্রা সেলুলার লিগ্যান্ড বাইন্ডিং ডোমেন, মানে এক্সট্রা সেলুলার যে বাইন্ডিং ডোমেনটা আছে যেখানে লিগ্যান্ড বাইন্ড করবে সেটাকে বলতে এন্ড টার্মিনাল, মাঝখানে থাকবে সিগন্যাল একটা সিঙ্গেল ট্রান্সমেমব্রেন আলফা হেলিক্স, ওদের যে ট্রান্সমেমব্রেন কোষটা আছে ওখানে জাস্ট একটাই হেলিক্স থাকে আলফা হেলিক্স, আরেকটা হলো ইন্ট্রাসেলুলার সি টার্মিনাল ডোমেন উইথ দ্য প্রোটিন টাইরোসিন কাইনেজ, সেলের ভিতরে যে টার্মিনাল ডোমেনটা থাকবে সেটাকে বলতেছি সি টার্মিনাল ডোমেন, ও কিসের সাথে অ্যাটাচ থাকবে, টাইরোসিন কাইনেজের সাথে। ওদেরকে তিন ভাগে ভাগ করা যায়, ক্লাস 1 রিসেপ্টর, ক্লাস 2 রিসেপ্টর, ক্লাস 3 রিসেপ্টর, সবগুলা সুন্দর করে এক্সাম্পল ব্র্যাকেটে লেখা আছে দেখো। ক্লাস 1 হলো ইজিএফ রিসেপ্টর, মানে একটা গ্রোথ ফ্যাক্টর, কিন্তু ইজিএফ রিসেপ্টরের ইলাবোরেশন কেউ পারো, ইপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, ইপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, দ্যাট মিন্স ইপিডার্মিসের গ্রোথ ফ্যাক্টরের যে রিসেপ্টর সেটা হলো ক্লাস 1 আরটিকে। ইনসুলিন রিসেপ্টর, এটা হলো ক্লাস 2 আরটিকে। এফজিএফ গ্রোথ ফ্যাক্টর, এটা হলো ক্লাস 3 আরটিকে। ওকে, দেখো এক একটা স্ট্রাকচার গুলো তোমাদের শিখতে হবে। ক্লাস 1 এর ক্ষেত্রে দেখো জাস্ট একটাই প্রোটিন চেন, একটা প্রোটিনের চেনের মধ্যে দুইটা ডোমেন আছে, উপরেরটা এক্সট্রা সেলুলারের মধ্যে দুইটা ডোমেন, একটা সিস্টেন রিচ ডোমেন আর একটা সিস্টেন রিচ ডোমেন, মাঝখানে হলো এটা নাই, দুইটা সিস্টেন রিচ ডোমেন আছে, এটা হলো এক্সট্রা সেলুলার সারফেস, এখানে লিগ্যান্ড বাইন্ড করবে এই জায়গাটায়। ট্রান্সমেমব্রেন ডোমেন একটা আলফা হেলিক্স, দেন ইনসাইডে কি আসবে, একটা সি টার্মিনাল ডোমেন থাকবে, এটা আমার এই যে দেখো এন অ্যামিনো গ্রুপ আছে, এন টার্মিনাল ডোমেইন, এটা সি টার্মিনাল ডোমেইন, এটা হলো আমার ভিতরে ট্রান্সমেমব্রেন ডোমেইন। ক্লাস 2 রিসেপ্টরে দুইটা চেন আবার সুন্দর করে সালফার বন্ড দিয়ে একটা আরেকটার সাথে অ্যাটাচড, কিভাবে, ওদের আবার হেভি চেইন আর লাইট চেইন আলাদা, এখানে দেখো হেভি চেইন আর লাইট চেইন কিন্তু একটার মধ্যে আছে, এটা হলো অ্যাকচুয়ালি আমার হেভি চেইনটা, এতটুকুকে হেভি চেইন বলে আর এতটুকুকে লাইট চেইন বলে, বাট এটা লাইট চেইন গুলো কিন্তু এই হেভি চেইনের সাথে আবার সালফার বন্ড অ্যাটাচড, তাই না, দেখতে পাচ্ছ সবাই, জি ম্যাম, দেখতে পাচ্ছি। ওকে, এই যে দেখো হেভি চেন আর হেভি চেন সালফার বন্ড টাচ, এরকম একটা টোটাল কমপ্লেক্স আবার এই আরেকটা কমপ্লেক্সে এই সালফেট বন্ড দিয়ে অ্যাটাচড, ঠিক আছে। সো এটার মধ্যেও আছে দেখে বলতেছি ইমিউনোগ্লোবিউলিন রাইট রিজিয়নস, প্রতিটা রিজিয়নের একটা করে সালফার বন্ড, দুইটা করে সালফার বন্ড আছে, একটা সালফার বন্ড দ্যাট মিন্স দুইটা সালফারকে ইনভলভ করে একটা করে সালফার বন্ড হয়েছে, এটা এন টার্মিনাল ডোমেন, এটা সি টার্মিনাল ডোমেন, আর এটা হলো ট্রান্সমেমব্রেন ডোমেন। ফিগার গুলা পড়তে হবে, জানতে হবে কোনটা কোন রিসেপ্টর, বিকজ এমসিকিউ আসবে, আর বাকি জিনিস পড়া লাগবে না, এগুলার এই জিনিস মেকানিজম পড়ার দরকার নাই। এখন আসো এটা সাইটোকাইন রিসেপ্টর এন্ড নন রিসেপ্টর প্রোটিন টাইরোসিন কাইনেজ, এটারও বর্ণনা পড়বো না, মেকানিজম পড়বো না। দিস ফ্যামিলি ইনক্লুডস দ্য রিসেপ্টর ফর মোস্ট সাইটোকাইনস, যত টাইপের সাইটোকাইনস আছে তাদের জন্য হলো এই রিসেপ্টর গুলো আছে, এবং ফর সাম টাইপ অফ পলিপেপটাইড হরমোন, মানে গ্রোথ হরমোন, যেগুলো গ্রোথ হরমোন আর সাইটোকাইনের ম্যাক্সিমাম টাইপ গ্রোথ হরমোন, যেগুলো পলিপেপটাইড হরমোন, গ্রোথ হরমোনের মধ্যেও যেগুলো পলিপেপটাইড, ওগুলোর জন্য আর সাইটোকাইনের জন্য যেসব রিসেপ্টর তারা হলো এই ফ্যামিলির আন্ডারে বিলং করে। ওদেরও তিন টাইপের ডোমেন আছে, সিমিলারলি ওই আগেরটা আর্টিকের মতো,
N terminal, then হলো signal transmembrane, আরেকটা extracellular C terminal domain which lack the intrinsic catalytic activity. ওদের যেরকম associated tyrosine kinase add ছিল, এটা হচ্ছে এরকম। Instead of the cytokine receptor are non-covalently associated with the non-receptor protein tyrosine kinase. মানে cytokine receptor গুলো কি আর non-covalently associated with the non-receptor protein tyrosine kinase, কোনো বন্ড ছাড়া এদের সাথে অ্যাড হয়ে থাকে। ligand induce the receptor dimerization, ওদেরকে ডাইমারাইজ করার জন্য যখন লিগ্যান্ডটা বাইন্ড হবে ডাইমারাইজেশনটা অ্যাক্টিভ হবে। কি কজ করবে? ক্রস ফসফোরাইলেশন of the non-receptor protein tyrosine kinase. This activated the tyrosine kinase, then phosphorylate the receptor creatine phosphotyrosine binding site for downstream signaling complex. Phosphotyrosine binding site অ্যাক্টিভ হওয়ার মাধ্যমেই পরের যে সেকেন্ড মেসেঞ্জার গুলো আসবে ওগুলো ক্রিয়েট হবে। ওগুলা থেকেও জাস্ট এমসিকিউ আসবে বা শর্ট আসতে পারে একদম 1 মার্কের, এই জন্য বড় কোনো কোশ্চেন আসবে না। তো এটার তো ফিগারও শেখা হবে না, এগুলোও শিখতে হবে না। এখন আমরা এটা পড়বো, এটা হলো লাস্ট রিসেপ্টরটা, এটা মেকানিজমও পড়বো। রিসেপ্টর লিঙ্ক টু দা আদার এনজাইম অ্যাক্টিভিটিস, এটা একটা রিসেপ্টর যেটা হলো বিভিন্ন টাইপের এনজাইমের সাথে লিঙ্ক আপ থাকতে পারে। বিভিন্ন টাইপের এনজাইম, এই এনজাইমটার উপরে ডিপেন্ড করেই বিভিন্ন টাইপের সেকেন্ড মেসেঞ্জার ক্রিয়েট হয়। টিকেটটা দেখো, এটা হলো আমার রিসেপ্টরটা, এটা হলো আমার টোটাল রিসেপ্টর। এটারও 3টা ডোমেইন, এক্সট্রাসেলুলার, ইন্ট্রাসেলুলার আর মাঝখানে ট্রান্সমেমব্রেন। এক্সট্রাসেলুলার সে রিসেপ্টরের সাথে অ্যাটাচ হয়, যখন এখানে রিসেপ্টর অ্যাটাচ হবে মোস্ট প্রবাবলি এখানে গ্রোথ ফ্যাক্টর গুলো অ্যাটাচ হয়। আরো টাইপের অনেক টাইপেরই হয়, যেরকম এখানে লেখা টিজিএফ বিটা, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ গ্রোথ ফ্যাক্টর। এটা যখন এখানে বাইন্ড হবে, সাপোজ এক্সাম্পল দাও, এটা যখন এখানে বাইন্ড হবে একটা চেঞ্জ আসবে, চেঞ্জ এসে কি হবে, এটার নিচের যে একটা এনজাইম অ্যাড ছিল ওর যে মানে ইন্ট্রাসেলুলার যে ডোমেনের মধ্যে এনজাইমটা অ্যাড ছিল সেটা হলো গুয়ানাইলাল সাইক্লেজ। সাপোজ অনেক টাইপের এনজাইম অ্যাড হতে পারে, বারবার কিন্তু বলতেছি, সে দেখো টু আদার এনজাইমেটিক অ্যাক্টিভিটিস, বিভিন্ন টাইপের এনজাইম অ্যাড হতো, এই রিসেপ্টর গুয়ানাইলাল সাইক্লেজ আছে। সো এই রিসেপ্টর এখানে যখন লিগ্যান্ড বাইন্ড হবে রিসেপ্টর অ্যাক্টিভ হবে, এনজাইম অ্যাক্টিভ হবে, এনজাইম অ্যাক্টিভ হলে সে কি প্রডিউস করবে, জিটিপি কে সিজিএমপি তে কনভার্ট করবে, সিজিএমপি তখন সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করবে। সবাই ক্লিয়ার? জি ম্যাম। ওকে, এই কথাগুলো এখানে লেখা আছে, বিভিন্ন কোনটার ক্ষেত্রে কোনটা আসবে। টিজিএফ বিটার ক্ষেত্রে মনে হয় প্রোটিন সেরিন থ্রেওনিন কাইনেস থাকে, এখানে গুয়ানাইলাল সাইক্লেজ না, তো এই যে প্রোটিন সেরিন থ্রেওনিন কাইনেস থাকবে। আর এখানে যখন জিসি আসবে, এখানে টিজিএফ বিটা লেখা না, অ্যাকচুয়ালি টিজিএফ বিটা না, এটা হবে জিসি, জিসি এসে অ্যাড হবে, জিসি যখন অ্যাড হবে তখন হলো এই গুয়ানাইলাল সাইক্লেজটা অ্যাক্টিভেট হবে। দ্যাট মিন্স যে রিসেপ্টরের সাথে এই গুয়ানাইলাল সাইক্লেজ অ্যাড আছে সেখানে জিসি আসবে, আর যেই রিসেপ্টরের সাথে সেরিন থ্রেওনিন কাইনেজ অ্যাড আছে সেখানে টিজিএফ বিটা আসবে। বুঝেছো? কোন এনজাইম অ্যাড আছে তার উপরে ডিপেন্ড করে বিভিন্ন টাইপের লিগ্যান্ড, আর কোন এনজাইমটা অ্যাক্টিভ হবে তার উপরে ডিপেন্ড করে বিভিন্ন টাইপের সেকেন্ড মেসেঞ্জার অ্যাড হবে। টিজিএমপি কাইন্ড অফ সেকেন্ড মেসেঞ্জার। সবাই ক্লিয়ার? যা যা কথা বলছে এখানে আছে, বাকি রিডিং করে নিলেই হবে। আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা সিগন্যাল ট্রান্সডাকশন দেখব। স্নালিং মোটামুটি শেষ, সিগন্যাল ট্রান্সডাকশন দেখব। সিগন্যাল ট্রান্সডাকশন মানে হলো সেকেন্ড মেসেঞ্জার গুলো কিভাবে সেলের যেই চেঞ্জেসটা আনতে বা ক্যারি করতে, সেটা বা ইন্ট্রাসেলুলার ট্রান্সডাকশন, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। এখন পর্যন্ত পড়াইছি তা বাসায় একবার পড়, তাহলে হলো সুন্দরভাবে যদি কোনো কোশ্চেন অ্যারাইজও হয় এটা নেক্সট ক্লাস আমাকে করতে পারবা। ওকে, এই ম্যাম, আমরা তো সবাই বাসায় আছি, ঠিক আছে, পড়ো, তাহলে হলো নেক্সট ক্লাসে করতে পারবা। আর তোমাদের যে এনজাইমের টপিকটা হবে সেটা আমি গ্রুপে দিয়ে দিব, সেটা একদম নতুন একটা টপিক হবে, ওই যে সেল সেল অ্যাডহেশন আর হলো জাংশন, এটা নিয়ে একদম ওভারঅল কিছু একটা জিনিস অ্যাড হবে। তোমাদের এটা আমি বই ম্যাটেরিয়ালও প্রোভাইড করে দিব, হয়তোবা তোমরা বই থেকেও করতে পারো অথবা তোমরা গুগল থেকেও করতে পারো, তোমাদের ইচ্ছা, আমি প্রোভাইড করে দিব কোথা থেকে এনজাইম অ্যাসাইনমেন্ট করবা, আর গুগল তো আছেই। ঠিক আছে, ঠিক আছে ম্যাম। ওকে, তাহলে সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।